নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শুনবেন প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস আরণ্যক পঞ্চম পর্ব। আজকের পর্বটিতে আপনারা শুনবেন উপন্যাসটির ত্রয়োদশ, চতুর্দশ এবং পঞ্চদশ পরিচ্ছেদ। প্রায় ৩ মাস পরে নিজের মহালে ফিরিব। সার্ভের কাজ এতদিনে শেষ হইল। ১১ ক্রোশ রাস্তা এই পথেই সেবার সেই পৌষ সংক্রান্তির মেলায় আসিয়াছিলাম। সেই শালপলাশের বন, শিলাখণ্ড ছড়ানো মুক্ত প্রান্তর, উঁচু নিচু শৈলমালা। ঘণ্টা ২ চলে আসিবার পরে দূরে দিগ্বলয়ের কোলে একটি ধূসর রেখা দেখা গেল, মোহনপুরা রিজার্ভ ফরেস্ট। এই পরিচিত দিগ্জ্ঞাপক দৃশ্যটি আজ ৩ মাস দেখি নাই। এতদিন এখানে আসিয়া আমাদের লবটুলিয়া ও নাড়াবৈহারের উপর এমন একটা টান জন্মিয়া গিয়াছে, যেন ইহাদের ছাড়িয়া বেশি দিন কোথাও থাকিলে কষ্ট হয়, মনে হয় দেশ ছাড়িয়া বিদেশে আছি। আজ ৩ মাস পরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা দেখিয়া প্রবাসীর স্বদেশে প্রত্যাবর্তনের আনন্দ অনুভব করিলাম, যদিচ এখনো লবটুলিয়ার সীমানা এখান হইতে ৭-৮ মাইল দূরে হইবে। ছোট একটা পাহাড়ের নিচে এক জায়গায় অনেকখানি জুড়িয়া জঙ্গল কাটিয়া কুসুম ফুলের আবাদ করিয়াছিল। এখন পাকিবার সময়, কাটুনি জনেরা ক্ষেতে কাজ করিতেছে। আমি ক্ষেতের পাশের রাস্তা দিয়া যাইতেছি, হঠাৎ ক্ষেতের দিক হইতে কে আমায় ডাকিল, বাবুজি, ও বাবুজি, বাবুজি। চাহিয়া দেখি আর বছরের সেই মঞ্চি। বিস্মিত হইলাম, আনন্দিতও হইলাম। ঘোড়া থামাইতেই মঞ্চি হাসি মুখে কাস্তে হাতে ছুটিয়া ঘোড়ার পাশে এসে দাঁড়াইল। বলিল, আমি দূর থেকেই ঘোড়া দেখে মালুম করেছি। কোথায় গিয়েছিলেন বাবুজি? মঞ্চি ঠিক তেমনি আছে দেখতে, বরং আরো একটু স্বাস্থ্যবতী হইয়াছে। কুসুম ফুলের পাপড়ির গুঁড়া লাগিয়া তাহার হাতখানি ও পরনের শাড়ির সামনের দিকটা রাঙা। বলিলাম, বহরাবুরু পাহাড়ের নিচে কাজ পড়েছিল, সেখানে ৩ মাস ছিলাম, সেখান থেকে ফিরছি। তোমরা এখানে কি করছো? কুসুম ফুল কাটছি বাবুজি। বেলা হয়ে গিয়েছে, এবেলা নামুন এখানে, ওই তো কাছেই খুপড়ি। আমার কোনো আপত্তি টিকিল না। মঞ্চি কাজ ফেলিয়া আমাকে তাহাদের খুপড়িতে লইয়া চলিল। মঞ্চির স্বামী নকছেদি ভকত আমার আসার সংবাদ শুনিয়া ক্ষেত হইতে আসিল। নকছেদি ভকতের প্রথম পক্ষের স্ত্রী খুপড়ির মধ্যে রান্নার কাজ করিতেছিল, সেও আমাকে দেখিয়া খুশি হইল। তবে মঞ্চি সকল কাজে অগ্রণী। সে আমার জন্য গমের খড় পাতিয়া পুরু করিয়া বসিবার আসন করিল। একটি ছোট বাটিতে মহুয়ার তৈল আনিয়া আমাকে স্নান করিয়া আসিতে বলিল। চলুন, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ওই টোলার দক্ষিণে একটা ছোট্ট কুণ্ডি আছে, বেশ জল। বলিলাম, সে জলে আমি নাইব না মঞ্চি। টোল শুদ্ধ লোক সেই জলে কাপড় কাচে, মুখ ধোয়ে, স্নান করে, বাসনও মাজে। সে জল বড় খারাপ হবে। তোমরা কি এখানে সেই জলই খাচ্ছ? তাহলে আমি উঠি, ও জল আমি খাবো না। মঞ্চি ভাবনায় পড়িয়া গেল। বোঝা গেল ইহারাও সেই জল ছাড়া অন্য জল পাইবে কোথায় যে খাইবে না। না খাইয়া উপায় কি? মঞ্চির বিষণ্ণ মুখ দেখিয়া আমার কষ্ট হইল। এই দূষিত জল ইহারা মনের আনন্দে পান করিয়া আসিতেছে, কখনো ভাবে নাই এই জলে আবার কি থাকিতে পারে। আজ আমি যদি জলের অজুহাতে ইহাদের আতিথ্য গ্রহণ না করিয়া চলিয়া যাই, সরল প্রাণ মেয়েটি মনে বড় আঘাত পাইবে। মঞ্চিকে বলিলাম, বেশ, ওই জল খুব করে ফুটিয়ে নাও, তবে খাবো, স্নান করা থাকবে। মঞ্চি বলিল, কেন বাবুজি, আমি আপনাকে ১ টিন জল ফুটিয়ে দিচ্ছি, তাতেই আপনি স্নান করুন। এখনো তেমন বেলা হয়নি, আমি জল নিয়ে আসছি, বসুন। মঞ্চি জল আনিয়া রান্নার জোগাড় করিয়া দিল। বলিল, আমার হাতে তো খাবেন না বাবুজি, আপনি নিজেই রাঁধুন তবে। কেন খাবো না? তুমি যা পারো তাই রাঁধো। তা হবে না বাবুজি, আপনি রাঁধুন।
একদিনের জন্য আপনার জাত কেন মারব? আমার পাপ হবে। কিছু হবে না, আমি তোমাকে বলছি, এতে কোনো দোষ হবে না। অগত্যা মঞ্চি রাঁধিতে বসিল। রাঁধিবার আয়োজন বিশেষ কিছু নয়, খানকতক মোটা মোটা হাতে গড়া রুটি ও বুনো ধুঁধুলের তরকারি। নকছেদি কোথা হইতে এক ভাঁড় মহিষের দুধ জোগাড় করিয়া আনিল। রাঁধিতে বসিয়া মঞ্চি এতদিন কোথায় কোথায় ঘুরিয়াছে সে গল্প করিতে লাগিল। পাহাড়ের অঞ্চলে কলাই কাটিতে গিয়া একটা রামছাগলের বাচ্চা পুষিয়াছিল, সেটা কি করিয়া হারাইয়া গেল সে গল্পও আমাকে ঠায় বসিয়া শুনিতে হইল। আমায় বলিল, বাবুজি, কাঁকোয়ারা রাজের জমিদারিতে যে গরম জলের কুণ্ড আছে জানেন? আপনি তো কাছাকাছি গিয়েছিলেন, সেখানে যাননি? আমি বলিলাম, কুণ্ডের কথা শুনিয়াছি, কিন্তু সেখানে যাওয়া আমার ঘটে নাই। মঞ্চি বলিল, জানেন বাবুজি, আমি সেখানে নাইতে গিয়ে মার খেয়েছিলাম, আমাকে নাইতে দেয়নি। মঞ্চির স্বামী বলিল, হ্যাঁ, সে এক কাণ্ড বাবুজি, ভারী বদমাই সেখানকার পাণ্ডার দল। বলিলাম, ব্যাপারখানা কি? মঞ্চি স্বামীকে বলল, তুমি বলো না বাবুজিকে, বাবুজি কলকাতায় থাকেন, উনি লিখে দেবেন, তখন বদমাইশ গুন্ডারা মজার টের পাবে। নকছেদি বলিল, বাবুজি, ওর মধ্যে সুরজকুণ্ড খুব ভালো জায়গা, যাত্রীরা সেখানে স্নান করে। আমরা আমলাতলির পাহাড়ের নিচে কলাই কাটছিলাম, পূর্ণিমার যোগ পড়ল কিনা মঞ্চি নাইতে গেল ক্ষেতের কাজ বন্ধ রেখে। আমার সেদিন জ্বর, আমি নাইব না। বড় বউ তুলসীও গেল না, ওর তত ধর্মের বাতিক নেই। মঞ্চি সুরজকুণ্ডে নামতে যাচ্ছে, পাণ্ডারা বলেছে, এই ওখানে কেন নামছিস? ও বলেছে, জলে নাইব। তারা বলেছে, তুই কি জাত? ও বলেছে, গাঙ্গোতা। তখন তারা বলেছে, গাঙ্গোতিনকে আমরা নাইতে দিই নে কুণ্ডের জলে, চলে যা। ও তো জানেন তেজি মেয়ে, ও বলেছে, এ তো পাহাড়ি ঝর্ণা, যে সে নাইতে পারে, ওই তো কত লোক নাইছে, ওরা কি সকলে ব্রাহ্মণার ছত্রী? বলে যেমন নামতে গিয়েছে, দুজন ছুটে এসে ওকে টেনে হিঁচড়ে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দিলে। ও কাঁদতে কাঁদতে ফিরে এলো। তারপর কি হলো? কি হবে বাবুজি, আমরা গরিব গাঙ্গোতা কাটনি মজুর, আমাদের ফরিয়াদ কে শুনবে? আমি বলি, কাঁদিস নে, তোকে আমি মুঙ্গেরের সীতাকুণ্ডে নাইয়ে আনবো। মঞ্চি বলিল, বাবুজি, আপনি একটু লিখে দেবেন তো কথাটা, আপনাদের বাঙালি বাবুদের কলমের খুব জোর, পাজিগুলা জব্দ হয়ে যাবে। উৎসাহের সহিত বলিলাম, নিশ্চয়ই লিখব। তাহার পর মঞ্চি পরম যত্নে আমায় খাওয়াইল। বড় ভালো লাগিল তাহার আগ্রহ ও সেবা যত্ন। বিদায় লইবার সময় তাহাকে বারবার বলিলাম, সামনের বৈশাখ মাসে জব গম কাটুনির সময় তারা যেন নিশ্চয়ই আমাদের লপটুলিয়া বৈহারে যায়। মঞ্চি বলিল, ঠিক যাব বাবুজি, সে কি আপনাকে বলতে হবে? মঞ্চির আতিথ্য গ্রহণ করিয়া চলিয়া আসিবার সময় মনে হইল, আনন্দ, স্বাস্থ্য ও সারল্যের প্রতিমূর্তি যেন সে। এই বনভূমির সে যেন বনলক্ষ্মী, পরিপূর্ণ যৌবনা, প্রাণময়ী, তেজস্বিনী, অথচ মুগ্ধা, অনভিজ্ঞা বালিকা স্বভাবা। বাঙালির কলমের ওপর অসীম নির্ভরশীলা এই বন্য মেয়েটির নিকট সেদিন যে অঙ্গীকার করিয়া আসিয়াছিলাম, আজ তাহা পালন করিলাম। জানি না ইহাতে এতকাল পরে তাহার কি উপকার হইবে। এতদিন সে কোথায় কিভাবে আছে, বাঁচিয়া আছে কিনা তাহাই বা কে জানে। শ্রাবণ মাস, নবীন মেঘে ঢল নামিয়াছে অনেকদিন। নাড়া ও লপটুলিয়া বৈহারে কিংবা গ্রান্ট সাহেবের বটতলায় দাঁড়াইয়া চারিদিকে চাও, শুধুই দেখো সবুজের সমুদ্রের মতো নবীন কচি কাশবন। একদিন রাজা দবরু পান্নার চিঠি পাইয়া শ্রাবণ পূর্ণিমায় তাঁর ওখানে ঝুলনোৎসবের নিমন্ত্রণ রক্ষা করিতে চলিলাম। রাজু ও মটুকনাথ ছাড়িল না, আমার সঙ্গে তাহারাও চলিল। হাঁটিয়া যাইবে বলিয়া উহারা রওনা হইল আমার আগেই। বেলা 1:30টার সময় ডোঙায় মিছি নদী পার হইলাম। দলের সকলের পার হইতে 2:30টা বাজিয়া গেল। দলটিকে পিছনে ফেলিয়া তখন ঘোড়া ছুটাইয়া দিলাম। ঘন মেঘ করিয়া আসিল পশ্চিমে, তারপরেই নামিল ঝমঝম বর্ষা। কি অপূর্ব বর্ষার দৃশ্য দেখিলাম সেই অরণ্য প্রান্তরে। মেঘে মেঘে দিগন্তের শৈলমালা নীল, থমকানো কালো বিদ্যুৎ গর্ভ মেঘে আকাশ ছাইয়া গিয়াছে। কচিত পথের পাশের খাল কি কেঁদ শাখায় ময়ূর পেখম মিলিয়া নৃত্য পরায়ণ। পাহাড়ি ঝর্ণার জলে গ্রাম্য বালক বালিকা মহা উৎসাহে শালকাঠির ও বন্য বাঁশের খুনি পাতিয়া কুচো মাছ ধরিতেছে। ধূসর শিলাখণ্ড ভিজিয়া কালো দেখাইতেছে,
তাহার উপর মহিষের রাখাল কাঁচা শালপাতার লম্বা বিড়ি টানিতেছে। শান্ত স্তব্ধ দেশ, অরণ্যের পর অরণ্য, প্রান্তরের পর প্রান্তর, শুধুই ঝর্ণা, পাহাড়ি গ্রাম, মরুন ছড়ানো রাঙামাটির জমি, কচিত কোথাও পুষ্পিত কদম্ব বা পিয়াল বৃক্ষ। সন্ধ্যার পূর্বে আমি রাজা দবরূপান্নার রাজধানীতে পৌঁছিয়া গেলাম। সেবারকার সেই খড়ের ঘরখানা অতিথিদের অভ্যর্থনার জন্য চমৎকার করিয়া লেপিয়া পুঁছিয়া রাখা হইয়াছে। দেওয়ালে গিরিমাটির রং, পদ্মগাছ ও ময়ূর আঁকা, শালকাঠের খুঁটির গায়ে লতা ও ফুল জড়ানো। আমার বিছানা এখনো আসিয়া পৌঁছায় নাই। আমি ঘোড়ায় আগেই পৌঁছিয়াছিলাম, কিন্তু তাহাতে কোনো অসুবিধা হইল না। ঘরে নতুন মাদুর পাতাই ছিল, গোটা 2 ফর্সা তাকিয়াও দিয়া গেল। একটু পরে ভানুমতি একখানা বড় পিতলের সরাতে ফলমূল কাটা ও 1 বাটি জাল দেওয়া দুধ লইয়া ঘরে ঢুকিল। তাহার পিছু পিছু আসিল একখানা কাঁচা শালপাতায় গোটা পান, গোটা সুপারি ও অন্যান্য পানের মশলা সাজাইয়া লইয়া আরেকটি তাহার বয়সী মেয়ে। ভানুমতির পরনে একখানা জাম রঙের খাটো শাড়ি হাঁটুর ওপর উঠিয়াছে, গলায় সবুজ ও লাল হিংলাজের মালা, খোঁপায় জলজ স্পাইডার লিলি গোঁজা। আরো স্বাস্থ্যবতী ও লাবণ্যময়ী হইয়া উঠিয়াছে ভানুমতি। তাহার নিটোল দেহে যৌবনের উচ্ছ্বলিত লাবণ্যের বাণ ডাকিয়াছে। চোখের ভাবে কিন্তু যে সরলা বালিকা দেখিয়াছিলাম সেই সরলা বালিকাই আছে। বলিলাম, কি ভানুমতি, ভালো আছো? ভানুমতি নমস্কার করিতে জানে না। আমার কথার উত্তরে সরল হাসি হাসিয়া বলিল, আপনি বাবুজি? আমি ভালো আছি। কিছু খান, সারাদিন ঘোড়ায় এসে খিদে পেয়েছে খুব। আমার উত্তরের অপেক্ষা না করিয়া সে আমার সামনে মাটির মেঝেতে হাঁটু গাড়িয়া বসিয়া পড়িল ও পিতলের থালাখানা হইতে 2খানা পেঁপের টুকরো আমার হাতে তুলিয়া দিল। আমার ভালো লাগিল ইহার নিঃসংকোচ বন্ধুত্ব। বাংলাদেশের মানুষের কাছে ইহা কি অদ্ভুত ধরনের, অপ্রত্যাশিত ধরনের নূতন, সুন্দর ও মধুর। কোনো বাঙালি কুমারী অনাত্মীয়া ষোড়শী এমন ব্যবহার করিত? মেয়েদের সম্পর্কে আমাদের মন কোথায় যেন গুটাইয়া পাকাইয়া জড়সড় হইয়া আছে সর্বদা। তাহাদের সম্বন্ধে না পারি প্রাণ খুলিয়া ভাবিতে, না পারি তাহাদের সঙ্গে মন খুলিয়া মিশিতে। আরো দেখিয়াছি এদেশের প্রান্তর যেমন উদার, অরণ্যানী মেঘমালা শৈলশ্রেণী যেমন মুক্ত ও দূরচ্ছন্দা, ভানুমতির ব্যবহার তেমনি সংকোচহীন, সরল, বাধাহীন, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারের মতো স্বাভাবিক। এমনি পাইয়াছি মঞ্চির কাছে ও ভেঙ্কটেশ্বর প্রসাদের স্ত্রীর কাছে। অরণ্য ও পাহাড় এদের মনকে মুক্তি দিয়াছে, দৃষ্টিকে উদার করিয়াছে। এদের ভালোবাসাও সেই অনুপাতে মুক্ত, দৃঢ়, উদার। মন বড় বলিয়া এদের ভালোবাসাও বড়। কিন্তু ভানুমতির কাছে বসিয়া হাতে তুলিয়া দিয়া খাওয়ানোর তুলনা হয় না। জীবনে সেদিন সর্বপ্রথম আমি অনুভব করিলাম নারীর নিঃসংকোচ ব্যবহারের মাধুর্য। সে যখন স্নেহ করে তখন সে কি স্বর্গের দ্বার খুলিয়া দেয় পৃথিবীতে। ভানুমতির মধ্যে যে আদিম নারী আছে, সভ্য সমাজে সে নারীর আত্মা সংস্কারের ও বন্ধনের চাপে মূর্ছিত। সেবার যেরকম ব্যবহার পাইয়াছিলাম, এবারকার ব্যবহার তার চেয়েও আপন। ভানুমতি বুঝিতে পারিয়াছে এ বাঙালি বাবু তাদের পরিবারের বন্ধু, তাদেরই শুভাকাঙ্ক্ষী, আপনার লোকেদের মধ্যে গণ্য। সুতরাং যে ব্যবহার তাহার নিকট পাইলাম তাহা নিজের স্নেহময়ী ভগ্নীর মতোই। অনেক কাল হইয়া গিয়াছে, কিন্তু ভানুমতির এই সুন্দর প্রীতি ও বন্ধুত্বের কথা আমার স্মৃতিপটে তেমনি সমুজ্জ্বল। বন্য অসভ্যতার এই দানের নিকট সভ্য সমাজের বহু সম্পদ আমার মনে নিষ্প্রভ হইয়া আছে। রাজা দবরু উৎসবের অন্য আয়োজনে ব্যস্ত ছিলেন। এইবার আসিয়া আমার ঘরে বসিলেন। আমি বলিলাম, ঝুলন কি আপনাদের এখানে বরাবর হয়? রাজা দবরু বলিলেন, আমাদের বংশে বহুদিনের উৎসব এইটি। এ সময় অনেক দূর থেকে আত্মীয় স্বজন আসে ঝুলনে নাচতে। 2.5 মণ চাল রান্না হবে কাল। মটুকনাথ আসিয়াছে পণ্ডিত বিদায়ের লোভে। ভাবিয়াছিল কত বড় রাজবাড়ি, কি কাণ্ডই আসিয়া দেখিবে। তাহার মুখের ভাবে মনে হইল সে বেশ একটু নিরাশ হইয়াছে। এ রাজবাড়ি অপেক্ষা টোলগৃহ যে অনেক ভালো।
রাজু তো মনের কথা চাপিতে না পারিয়া স্পষ্টই বলিল, রাজা কোথায় হুজুর? এ তো এক সাঁওতাল সর্দার। আমার যে কটা মহিষ আছে রাজা শুনলাম তাও নেই হুজুর। সে ইহারই মধ্যে রাজার পার্থিব সম্পদের বিষয় অনুসন্ধান করিয়াছে। গরু মহিষ এদেশে সম্পদের বড় মাপকাঠি। যার যত মহিষ সে তত বড় লোক। গভীর রাত্রে চতুর্দশীর জ্যোৎস্না বনের বড় বড় গাছপালার আড়ালে উঠিয়া যখন সেই বন্য গ্রামের গৃহস্থ বাড়ির প্রাঙ্গণে আলো আঁধারের জাল বুনিয়াছে, তখন শুনিলাম রাজবাড়িতে বহু নারীকণ্ঠের সম্মিলিত এক অদ্ভুত ধরনের গান। কাল ঝুলন পূর্ণিমা। রাজবাড়িতে নবাগত কুটুম্বিনী ও রাজকন্যার সহচরীগণ কল্লকার নাচ গানের মহলা দিতেছে। সারা রাত ধরিয়া তাহাদের গান ও মাদল বাজনা থামিল না। শুনিতে শুনিতে কখন ঘুমাইয়া পড়িয়াছি। ঘুমের মধ্যেও ওদের সেই গান কতবার যেন শুনিতে পাইতেছিলাম। কিন্তু পরদিন ঝুলনোৎসব দেখিয়া মটুকনাথ, রাজু, এমনকি মুনেশ্বর সিং পর্যন্ত মুগ্ধ হইয়া গেল। পরদিন সকালে উঠিয়া দেখি ভানুমতির বয়সী কুমারী মেয়েই অন্তত 30 জন চারিপাশের বহু টোলা ও পাহাড়ি বস্তি হইতে উৎসব উপলক্ষে আসিয়া জুটিয়াছে। একটি ভালো প্রথা দেখিলাম। এত নাচ গানের মধ্যে ইহাদের কেহই মহু আর মদ খায় নাই। রাজা দবরুকে জিজ্ঞাসা করাতে তিনি হাসিয়া গর্বের সুরে বলিলেন, আমাদের বংশে মেয়েদের মধ্যে অনিয়ম নেই। তাছাড়া আমি হুকুম না দিলে কারো সাধ্যি নেই আমার ছেলে মেয়ের সামনে মদ খায়। মটুকনাথ দুপুরবেলা আমায় চুপি চুপি বলিল, রাজা দেখছি আমার চেয়ে গরিব। রাঁধবার জন্য দিয়েছে মোটা রাঙা চাল আর পাকা চাল কুমড়ো আর বুনো ধুঁধুল। এতগুলো লোকের জন্য কি রাঁধি বলুন তো? সারা সকাল ভানুমতির দেখা পাই নাই। খাইতে বসিয়াছি, সে এক বাটি দুধ আনিয়া আমার সামনে বসিল। বলিলাম, তোমাদের গান কাল রাত্রে বেশ লেগেছিল। ভানুমতি হাসি মুখে বলিল, আমাদের গান বুঝতে পারেন? বলিলাম, কেন পারবো না? এতদিন তোমাদের সঙ্গে আছি, তোমাদের গান বুঝবো না কেন? আজ ওবেলা আপনি ঝুলন দেখতে যাবেন তো? সেই জন্যই তো এসেছি। কত দূর যেতে হবে? ভানুমতি ধনঝরি পাহাড় শ্রেণীর দিকে আঙুল দেখাইয়া বলিল, আপনি তো গিয়েছেন ও পাহাড়ে, আমাদের সেই মন্দির দেখেননি? এই সময় ভানুমতির বয়সী একদল কিশোরী মেয়ে আমার খাবার ঘরের দরজার কাছে আসিয়া দাঁড়াইল। বাঙালি বাবুর ভোজন পরম কৌতূহলের সহিত দেখিতে এবং পরস্পরে কি বলাবলি করিতে লাগিল। ভানুমতি বলিল, যা সব এখান থেকে, এখানে কি? একটি মেয়ের সাহস অন্য মেয়েদের চেয়ে বেশি। সে একটু আগাইয়া আসিয়া বলিল, বাবুজিকে ঝুলনের দিন নুন গরম চা খেতে দিসনি তো? তাহার এ কথায় পিছনে সব মেয়ে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া এই উহার গায়ে হাসিয়া গড়াইয়া পড়িল। ভানুমতিকে বলিলাম, ওরা হাসছে কেন? ভানুমতি সলজ্জ মুখে বলিল, ওদের জিজ্ঞেস করুন, আমি কি জানি। ইতিমধ্যে একটি মেয়ে বড় একটা পাকা কামরাঙা লঙ্কা আনিয়া আমার পাতে দিয়া হাসিয়া বলিল, খান বাবুজি, একটু লঙ্কার আচার। ভানুমতি শুধু আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে, তা তো হবে না, আমরা একটু ঝাল খাওয়াই। সকলে আবার হাসিয়া উঠিল। এতগুলি তরুণীর মুখের সরল হাসিতে দিনমানেই যেন পূর্ণিমার জ্যোৎস্না ফুটিয়া উঠিয়াছে। সন্ধ্যার পূর্বেই একদল তরুণ তরুণী পাহাড়ের দিকে রওনা হইল। তাহাদের পিছু পিছু আমরাও গেলাম। সে এক প্রকাণ্ড শোভাযাত্রা। পূর্ব দিকে নওয়াদা লক্ষ্মীপুরার সীমানায় ধনঝরি পাহাড়। যে পাহাড়ের নিচে মিছি নদী উত্তর বাহিনী হইয়াছে, সে পাহাড়ের বনশীর্ষে পূর্ণচন্দ্র উঠিতেছে। একদিকে নিচু উপত্যকা, বনে বনে সবুজ, অন্যদিকে ধনঝরি শৈলমালা। মাইলখানেক হাঁটিয়া আমরা পাহাড়ের পাদদেশে আসিয়া পৌঁছিলাম। কিছু দূর উঠিতে একটা সমতল স্থান পাহাড়ের মাথায়। জায়গাটার ঠিক মাঝখানে একটা প্রাচীন পিয়াল গাছ। গাছের গুঁড়ি ফুল ও লতায় জড়ানো। রাজা দবরু বলিলেন, এই গাছ অনেক কালের পুরনো। আমি ছেলেবেলা থেকে দেখে আসছি এই গাছের তলায় ঝুলনের সময় মেয়েরা নাচে। আমরা একপাশে তালপাতার চিটাই পাতিয়া বসিলাম। আর এই পূর্ণিমার জ্যোৎস্না প্লাবিত বনান্তস্থলিতে প্রায় 30টি কিশোরী তরুণী গাছটিকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল। পাশে পাশে মাদল বাজাইয়া একদল যুবক তাহাদের সঙ্গে সঙ্গে ঘুরিতেছে। ভানুমতিকে দেখিলাম এই দলের পুরোভাগে। মেয়েদের খোঁপায় ফুলের মালা, গায়ে ফুলের গহনা।
কত রাত পর্যন্ত সমানভাবে নাচ ও গান চলিল। মাঝে মাঝে দলটি একটু বিশ্রাম করিয়া লয়, আবার আরম্ভ করে। মাদলের বোল, জ্যোৎস্না, বর্ষা স্নিগ্ধ বনভূমি, সুঠাম শ্যামা নৃত্যপরায়ণা তরুণীর দল, সব মিলিয়া কোনো বড় শিল্পীর অঙ্কিত একখানি ছবির মতো তার সুশ্রী, একটি মধুর সঙ্গীতের মতো তার আকুল আবেদন। মনে পড়ে দূর ইতিহাসের সোলাঙ্কি রাজকন্যা ও তার সহচরীগণের এমনি ঝুলন নাচ ও গানের কথা। মনে পড়ে রাখাল বালক বাপ্পাদিত্যকে খেলার ছলে মাল্যদানের কথা। আজু কি আনন্দ, আজু কি আনন্দ, ঝুলত ঝুলনে শ্যামর চাঁদ। তার চেয়েও বহু দূরের অতীতে প্রাচীন প্রাচীন যুগের প্রস্তর যুগের ভারতের রহস্যাচ্ছন্ন ইতিহাসের সকল ঘটনা যেন আবার সম্মুখে অভিনীত হইতে দেখিলাম। আদিম ভারতের সংস্কৃতি যেন মূর্তিমতী হইয়া উঠিয়াছে সরলা পর্বতবালা ভানুমতী ও তাহার সখীগণের নৃত্যে। হাজার হাজার বৎসর পূর্বে এমনি কত বন, কত শৈলমালা, এমনিতর কত জ্যোৎস্না রাত্রি, ভানুমতীর মতো কত বালিকার নৃত্য চঞ্চল চরণের ছন্দে আকুল হইয়া উঠিয়াছিল। তাহাদের মুখের সে হাসি আজও মরে নাই। এইসব গুপ্ত অরণ্য ও শৈলমালার আড়ালে প্রচ্ছন্ন থাকিয়া তারা তাদের বর্তমান বংশধরগণের রক্তে আজও আনন্দ ও উৎসাহের বাণী পাঠাইয়া দিতেছে। গভীর রাত্রি, চাঁদ ঢলিয়া পড়িয়াছে পশ্চিম দিকের দূর বনের পিছনে। আমরা সবাই পাহাড় হইতে নামিয়া আসিলাম। সুখের বিষয়, আজ আকাশে মেঘ নাই, কিন্তু আর্দ্র বাতাস শেষ রাত্রে অত্যন্ত শীতল হইয়া উঠিয়াছে। অত রাত্রেও আমি খাইতে বসিলে ভানুমতী দুধ ও পেঁড়া আনিল। আমি বলিলাম, বড় চমৎকার নাচ দেখলাম তোমাদের। সে সলজ্জ হাসি মুখে বলিল, আপনার কি আর ভালো লাগবে বাবুজি, আপনাদের কলকাতায় ওসব কি দেখে? পরদিন ভানুমতী ও তাহার প্রপিতামহ রাজা দবরু আমায় কিছুতেই আসিতে দিবে না, অথচ আমার কাজ ফেলিয়া থাকিলে চলে না, বাধ্য হইয়া চলিয়া আসিলাম। আসিবার সময় ভানুমতী বলিল, বাবুজি, কলকাতা থেকে আমার জন্য একখানা আয়না এনে দেবেন। আমার আয়না একখানা ছিল, অনেকদিন ভেঙে গিয়েছে। 16 বছর বয়সের সুশ্রী নবযৌবনা কিশোরীর আয়নার অভাব। তবে আয়নার সৃষ্টি হইয়াছে কাদের জন্যে? 1 সপ্তাহের মধ্যেই পূর্ণিয়া হইতে একখানা ভালো আয়না আনাইয়া তাহাকে পাঠাইয়া দিয়াছিলাম। কয়েক মাস পরে, ফাল্গুন মাসের প্রথম, লবটুলিয়া হইতে কাছারি ফিরিতেছি। জঙ্গলের মধ্যে কুণ্ডির ধারে বাংলা কথাবার্তায় ও হাসির শব্দে ঘোড়া থামাইলাম। যত কাছে যাই ততই আশ্চর্য হই, মেয়েদের গলাও শোনা যাইতেছে। ব্যাপার কি? জঙ্গলের মধ্যে ঘোড়া ঢুকাইয়া কুণ্ডির ধারে লইয়া গিয়া দেখি বনঝাউয়ের ঝোপের ধারে শতরঞ্জি পাতিয়া 8-10টি বাঙালি ভদ্রলোক বসিয়া গল্প গুজব করিতেছে। 5-6টি মেয়ে কাছেই রান্না করিতেছে। 6-7টি ছোট ছোট ছেলে মেয়ে ছুটাছুটি করিয়া খেলা করিয়া বেড়াইতেছে। কোথা হইতে এতগুলি মেয়ে পুরুষ এই ঘোর জঙ্গলে ছেলে পুলে লইয়া পিকনিক করিতে আসিল বুঝিতে না পারিয়া অবাক হইয়া দাঁড়াইয়া আছি। এমন সময় সকলের চোখ আমার দিকে পড়িল। একজন বাংলায় বলিল, এ ছাতুটা আবার কোথা থেকে এসে জুটল এ জঙ্গলে? আমব্রেলু। আমি ঘোড়া হইতে নামিয়া তাদের কাছে যাইতে যাইতে বলিলাম, আপনারা বাঙালি দেখছি, এখানে কোথা থেকে এলেন? তারা খুব আশ্চর্য হইল, অপ্রতিভ হইল, বলিল, ও মশাই বাঙালি, কিছু মনে করবেন না, আমরা ভেবেছি। বলিলাম, না না, মনে করবার কি আছে, তা আপনারা কোথা থেকে আসছেন, বিশেষ মেয়েদের নিয়ে? আলাপ জমিয়া গেল। এই দলের মধ্যে প্রৌঢ় ভদ্রলোকটি একজন রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর। বাকি সকলে তার ছেলে, ভাইপো, ভাইঝি, মেয়ে, নাতনি, জামাই, জামাইয়ের বন্ধু ইত্যাদি। রায় বাহাদুর কলিকাতায় থাকিতে একখানি বই পড়িয়া জানিতে পারেন পূর্ণিয়া জেলায় খুব শিকার মেলে, তাই শিকার করিবার কোনো সুবিধা হয় কিনা দেখিবার জন্য পূর্ণিয়ায় তার ভাই মুনসেফ সেখানেই আসিয়াছিলেন। আজ সকালে সেখান হইতে ট্রেনে চাপিয়া বেলা 10টার সময় কাটারিয়া পৌঁছেছেন। সেখান হইতে নৌকা করিয়া কুশি নদী বাহিয়া এখানে পিকনিক করিতে আসিয়াছেন, কারণ সকলের মুখেই নাকি শুনিয়াছেন লবটুলিয়া, বোমাইগুরু ও ফুলকিয়া বৈহারের জঙ্গল না দেখিয়া গেলে
জঙ্গল দেখাই হইল না। পিকনিক সারিয়ায় 4 মাইল হাঁটিয়া মোহনপুরা জঙ্গলের নিচে কুশি নদীতে গিয়ে নৌকা ধরিবেন, ধরিয়া আজ রাত্রেই কাটারিয়া ফিরিয়া যাইবেন। আমি সত্যই অবাক হইয়া গেলাম। সম্বলের মধ্যে দেখিলাম ইহাদের সঙ্গে আছে দোনলা শটগান। ইহাই ভরসা করিয়া এই ভীষণ জঙ্গলে ইহারা ছেলে মেয়ে লইয়া পিকনিক করিতে আসিয়াছে। অবশ্য সাহস আছে, অস্বীকার করিব না, কিন্তু অভিজ্ঞ রায়বাহাদুরের আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। মোহনপুরা জঙ্গলের নিকট দিয়া এদেশের জঙ্গলি লোকেরাই সন্ধ্যার পূর্বে যাইতে সাহস করে না বন্য মহিষের ভয়ে। বাঘ বার হওয়াও আশ্চর্য নয়, বুনো শুয়োর আর সাপের তো কথাই নেই। ছেলে মেয়ে লইয়া পিকনিক করিতে আসিবার জায়গা নয় এটা। রায়বাহাদুর আমাকে কিছুতেই ছাড়িবেন না, বসিতে হইবে, চা খাইতে হইবে। আমি এ জঙ্গলে কি করি, কি বৃত্তান্ত? আমি কি কাঠের ব্যবসা করি? নিজের ইতিহাস বলিবার পরে তাহাদিগকে সব শুদ্ধ কাছারিতে রাত্রি যাপন করিতে অনুরোধ করিলাম, কিন্তু তাহারা রাজি হইলেন না। রাত্রি 10টার ট্রেনে কাটারিয়াতে উঠিয়া পূর্ণিয়া আজই রাত 12টায় পৌঁছিতে হইবে, না ফিরিলে বাড়িতে সকলে ভাবিবে, কাজেই থাকিতে অপারগ ইত্যাদি। জঙ্গলের মধ্যে ইহারা এত দূর কেন পিকনিক করিতে আসিয়াছে তাহা বুঝিলাম না। লকটুলিয়া বৈহারের উন্মুক্ত প্রান্তর, বনানী ও দূরের পাহাড়রাজির শোভা, সূর্যাস্তের রং, পাখির ডাক, 10 হাত দূরে বনের মধ্যে ঝোপের মাথায় মাথায় এই বসন্তকালে কত চমৎকার ফুল ফুটিয়া রহিয়াছে, এইসবের দিকে ইহাদের নজর নাই দেখিলাম। ইহারা কেবল চিৎকার করিতেছে, গান গাইতেছে, ছুটাছুটি করিতেছে, খাওয়ার তরিবোধ কিসে হয় সে ব্যবস্থা করিতেছে। মেয়েদের মধ্যে কলিকাতায় কলেজে পড়ে, বাকি 2-3টে স্কুলে পড়ে। ছেলেগুলির মধ্যে একজন মেডিকেল কলেজের ছাত্র, বাকিগুলি বিভিন্ন স্কুল কলেজে পড়ে। কিন্তু প্রকৃতির এই অত্যাশ্চর্য সৌন্দর্যময় রাজ্যে দৈবাৎ যদি আসিয়াই পড়িয়াছে, দেখিবার চোখ নাই আদৌ। প্রকৃতপক্ষে ইহারা আসিয়াছিল শিকার করিতে। খরগোশ, পাখি, হরিণ পথের ধারে যেন ইহাদের বন্দুকের গুলি খাইবার অপেক্ষায় বসিয়া আছে। যে মেয়েগুলি আসিয়াছে, এমন কল্পনার লেশ পরিশূন্য মেয়ে যদি কখনো দেখিয়াছি। তাহারা ছুটাছুটি করিতেছে, বনের ধার হইতে রান্নার জন্য কাঠ কুড়াইয়া আনিতেছে। মুখে বকুনির বিরাম নাই, কিন্তু একবার কেহ চারিধারে চাহিয়া দেখিল না যে কোথায় বসিয়া তাহারা খিচুড়ি রাঁধিতেছে, কোন নিবিড় সৌন্দর্য ভরা বনানীর প্রান্তে। একটি মেয়ে বলিল, টিন কাটার ঠুকবার বড্ড সুবিধে এখানে না, কত পাথরের নুড়ি। আরেকটি মেয়ে বলিল, ওহ কি জায়গা, ভালো চাল কোথাও পাবার জো নেই, কাল সারা টাউন খুঁজে বেরিয়েছি, কি বিশ্রী মোটা চাল, তোমরা আবার বলছিলে পোলাও হবে। ইহারা কি জানে যেখানে বসিয়া তারা রান্না করিতেছে তার 10-20 হাতের মধ্যে রাত্রের জ্যোৎস্নায় পরীরা খেলা করিয়া বেড়ায়। ইহারা সিনেমার গল্প শুরু করিয়াছে। পূর্ণিয়ায় কালও রাত্রে তাহারা সিনেমা দেখিয়াছে, তা নাকি যৎপরনাস্তি বাজে, এইসব গল্প। সঙ্গে সঙ্গে কলিকাতার সিনেমার সঙ্গে তাহার তুলনা করিতেছে। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, কথা মিথ্যে নয়। বৈকাল 5টার সময় ইহারা চলিয়া গেল। যাইবার সময় কতকগুলি খালি জমাট দুধের ও জ্যামের টিন ফেলিয়া রাখিয়া গেল। লকটুলিয়া জঙ্গলের গাছপালার তলায় সেগুলি আমার কাছে কি খাপছাড়াই না দেখাইতেছিল। বসন্তের শেষ হইতেই এবার লকটুলিয়া বৈহারের গম পাকিয়া উঠিল। আমাদের মহালে রাই সরিষার চাষ ছিল গত বৎসর খুব বেশি, এবার অনেক জমিতে গমের আবাদ, সুতরাং এবছর কাটুনি মেলার সময় পড়িল বৈশাখের প্রথমেই। কাটুনি মজুরদের মাথায় যেন টনক আছে, তাহাদের দল এবার শীতের শেষে আসে নাই। এ সময় দলে দলে আসিয়া জঙ্গলের ধারে, মাঠের মধ্যে সর্বত্র খুপড়ি বাঁধিয়া বাস করিতে শুরু করিয়াছে। 2-3 হাজার বিঘা জমির ফসল কাটা হইবে, সুতরাং মজুরও আসিয়াছে প্রায় 3-4 হাজারের কম নয়। আরও শুনিলাম আসিতেছে। আমি সকাল হইলেই ঘোড়ায় বাহির হই, সন্ধ্যায় ঘোড়ার পিঠ হইতে নামি। কত নূতন ধরনের লোক আসিতে আরম্ভ করিয়াছে। ইহাদের মধ্যে কত বদমাইশ, গুন্ডা, চোর, রোগগ্রস্ত, সকলের উপর নজর না রাখিলে এসব পুলিশবিহীন স্থানে একটা দুর্ঘটনা যখন তখন ঘটিতে পারে। 2-1টি ঘটনা বলি। একদিন দেখি এক জায়গায় 2টি বালক ও একটি বালিকা রাস্তার ধারে বসিয়া কাঁদিতেছে।
ঘোড়া হইতে নামিলাম, জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে তোমাদের? উত্তরে যাহা বলিল উহার মর্ম এরূপ। উহাদের বাড়ি আমাদের মহালে নয়, নন্দলাল ওঝা গোলাওয়ালার গ্রামে। উহারা সহোদর ভাই বোন এখানে কাটুনি মেলা দেখিতে আসিয়াছিল। আজই আসিয়া পৌঁছিয়াছে এবং কোথায় নাকি লাঠি ও দড়ির ফাঁসের জুয়া খেলা হইতেছিল। বড় ছেলেটি সেখানে জুয়া খেলিতে আরম্ভ করে। একটা লাঠির যে দিকটা মাটিতে ঠেকিয়া আছে সেই প্রান্তটা দড়ি দিয়া জড়াইয়া দিতে হয়। যদি দড়ি খুলিতে খুলিতে লাঠির আগার ফাঁস জড়াইয়া যায় তবে খেলাওয়ালা খেলুড়েকে 1 পয়সায় 4 পয়সা হিসেবে দেয়। বড় ভাইয়ের কাছে ছিল 10 আনা পয়সা। সে একবারও লাঠিতে ফাঁস বাঁধাইতে পারে নাই। সব পয়সা হারিয়া ছোট ভাইয়ের 8 আনা ও পরিশেষে ছোট বোনের 4 আনা পয়সা পর্যন্ত লইয়া বাজি ধরিয়া সর্বশান্ত হইয়াছে। এখন উহাদের খাইবার পয়সা নাই, কিছু কেনা বা দেখাশোনা তো দূরের কথা। আমি তাহাদের কাঁদিতে বারণ করিয়া তাহাদিগকে লইয়া জুয়া খেলার অকুস্থানের দিকে চলিলাম। প্রথমে তাহারা জায়গায় স্থির করিতে পারে না, পরে একটা হরিতকি গাছ দেখাইয়া বলিল এরই তলায় খেলা হচ্ছিল। জনপ্রাণী নাই সেখানে। কাছারির রূপ সিং জমাদারের ভাই সঙ্গে ছিল। সে বলিল, জুয়াচোরেরা কি এক জায়গায় বেশিক্ষণ থাকে হুজুর? লম্বা দিয়েছে কোন দিকে? বিকালের দিকে জুয়ারি ধরা পড়িল। সে মাইল 3 দূরে একটি বস্তিতে জুয়া খেলিতেছিল। আমার সিপাহীরা দেখিতে পাইয়া তাহাকে আমার নিকট হাজির করিল। ছেলে মেয়েগুলিও দেখিয়াই চিনিল। লোকটা প্রথমে পয়সা ফেরত দিতে চায় না, বলে সে তো জোর করিয়া কাড়িয়া লয় নাই, উহারা স্বেচ্ছায় খেলিয়া পয়সা হারিয়াছে, ইহাতে তাহার দোষ কি? অবশেষে তাহাকে ছেলে মেয়েদের সব পয়সা তো ফেরত দিতেই হইল। আমি তাহাকে পুলিশে দেবার আদেশ দিলাম। সে হাতে পায়ে ধরিতে লাগিল। বলিলাম, তোমার বাড়ি কোথায়? বালিয়া জেলা বাবুজি। এরকম করে লোককে ঠকাও কেন? কত পয়সা ঠকিয়েছ লোকজনের? গরিব লোক হুজুর, আমায় ছেড়ে দিন এবার। 3 দিনে মোটে 2 টাকা 3 আনা রোজগার। 3 দিনে খুব বেশি রোজগার হয়েছে মজুরদের তুলনায়। হুজুর, সারা বছরে এরকম রোজগার কবার হয়? বছরে 30-40 টাকা আয়। লোকটাকে সেদিন ছাড়িয়া দিয়াছিলাম, কিন্তু আমার মহাল ছাড়িয়া সেদিনই চলিয়া যাইবার কড়ারে। আর তাকে কোনোদিন কেউ আমাদের মহালের সীমানার মধ্যে দেখেও নাই। এবার মঞ্চিকে কাটুনি মজুরদের মধ্যে না দেখিয়া উদ্বেগ ও বিস্ময় 2 অনুভব করিলাম। সে বারবার বলিয়াছিল, গম কাটিবার সময়ে নিশ্চয়ই আমাদের মহালে আসিবে। ফসল কাটার মেলা আসিল, চলিয়াও গেল। কেন যে সে আসিল না কিছুই বুঝিলাম না। অন্যান্য মজুরদের নিকট জিজ্ঞাসা করিয়াও কোনো সন্ধান মিলিল না। মনে ভাবিলাম, এত বিস্তীর্ণ ফসলের মহাল কাছাকাছির মধ্যে আর কোথাও নাই, এক কুশি নদীর দক্ষিণে ইসমাইলপুরের দিয়ারা মহাল ছাড়া। কিন্তু সেখানে কেন যাইবে অত দূরে, যখন মজুরি ওখানেই একই? অবশেষে ফসলের মেলার শেষ দিকে জনৈক গাঙ্গতা মজুরের মুখে মঞ্চির সংবাদ পাওয়া গেল। সে মঞ্চিকে ও তাহার স্বামী নকছেদি ভকতকে চেনে, একসঙ্গে বহু জায়গায় কাজ করিয়াছে নাকি। তাহারই মুখে শুনিলাম, গত ফাল্গুন মাসে সে উহাদের আকবরপুর গভর্নমেন্ট খাসমহলে ফসল কাটিতে দেখিয়াছে। তাহার পর তাহারা যে কোথায় গেল সে জানে না। ফসলের মেলা শেষ হইয়া গেল জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি। এমন সময় একদিন সদর কাছারির প্রাঙ্গণে নকছেদি ভকতকে দেখিয়া বিস্মিত হইলাম। নকছেদি আমার পা জড়াইয়া হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিল। আরো বিস্মিত হইয়া পা ছাড়াইয়া লইয়া বলিলাম, কি ব্যাপার, তোমরা এবার ফসলের সময় আসনি কেন? মঞ্চি ভালো আছে তো? কোথায় সে? উত্তরে নকছেদি যাহা বলিল তাহার মোট মর্ম এই, মঞ্চি কোথায় তাহা সে জানে না। খাসমহলে কাজ করিবার সময়েই মঞ্চি তাহাদের ফেলিয়া কোথায় পালাইয়া গিয়াছে। অনেক খোঁজ করিয়াও তাহার পাত্তা পাওয়া যায় নাই। বিস্মিত ও স্তম্ভিত হইলাম, কিন্তু দেখিলাম বৃদ্ধ নকছেদি ভকতের প্রতি আমার কোনো সহানুভূতি নাই। যা কিছু ভাবনা সবই সেই বন্য মেয়েটির জন্য। কোথায় সে গেল? কে তাহাকে ভুলাইয়া লইয়া গেল? কি অবস্থায়, কোথায় বা আছে সে? সস্তায় বিলাসদ্রব্যের প্রতি তাহার যেরকম আসক্তি লক্ষ্য করিয়াছি, সেসবের লোভ দেখাইয়া তাহাকে ভুলাইয়া লইয়া যাওয়াও কষ্টকর নয়। তাহাই ঘটিয়াছে নিশ্চয়ই। জিজ্ঞাসা করিলাম, তার ছেলে কোথায়? সে নাই, বসন্ত হয়ে মারা গিয়েছে মাঘ মাসে। অত্যন্ত দুঃখিত হইলাম শুনিয়া।
বেচারি পুত্র শোকে উদাসী হইয়া যেদিকে দুচোখ যায় চলিয়া গিয়াছে নিশ্চয়ই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলাম, তুলসী কোথায়? সে এখানেই এসেছে, আমার সঙ্গেই আছে। আমায় কিছু জমি দিন হুজুর, নইলে আমরা বুড়ো বুড়ি ফসল কেটে আর চলে না। মঞ্চি ছিল, তার জোরে আমরা বেড়াতাম, সে আমার হাত পা ভেঙে দিয়ে গিয়েছে হুজুর। সন্ধ্যার পর নকছেদির খুপড়িতে গিয়া দেখিলাম তুলসী তাহার ছেলেমেয়ে লইয়া চিনার দানা ছাড়াইতেছে। আমায় দেখিয়া কাঁদিয়া উঠিল। দেখিলাম মঞ্চি চলিয়া যাওয়াতে সেও যথেষ্ট দুঃখিত। বলিল, হুজুর, সব ওই বুড়োর দোষ। গভর্নমেন্টের লোক মাঠে সব টিকে দিতে এলো, বুড়ো তাকে 4 আনা পয়সা ঘুষ দিয়ে তাড়ালে, কাউকে টিকে নিতে দিল না, বলে টিকে নিলে বসন্ত হবে। হুজুর, 3 দিন গেল না মঞ্চের ছেলেটার বসন্ত হলো, মারাও গেল। তার শোকে সে পাগলের মতো হয়ে গেল, খায় না দায় না, শুধু কাঁদে। তারপর হুজুর, খাসমহল থেকে আমাদের তাড়িয়ে দিলে, বলে বসন্তে তোমাদের লোক মারা গিয়াছে, এখানে তোমাদের থাকতে দেব না। এক ছোকরা রাজপুত মঞ্চির দিকে নজর দিত। যেদিন আমরা খাসমহল থেকে চলে এলাম সেই রাত্রেই মঞ্চি নিরুদ্দেশ হলো। আমি সেদিন সকালে ওই ছোকরাটাকে খুপড়ির কাছে ঘুরতে দেখেছি, ঠিক তার কাজ হুজুর। ইদানিং মঞ্চি বড় কলকাতা দেখব করত, তখনই জানি একটা কিছু ঘটবে। আমারও মনে পড়িল মঞ্চি আর বছর কলিকাতা দেখিবার যথেষ্ট আগ্রহ দেখাইয়াছিল বটে। আশ্চর্য নয়, ধূর্ত রাজপুত যুবক সরলা বন্য মেয়েটিকে কলিকাতা দেখাইবার লোভ দেখাইয়া ভুলাইয়া লইয়া যাইবে। আমি জানি এ অবস্থায় এদেশের মেয়েদের শেষ পরিণতি হয় আসামের চা বাগানে কুলিগিরিতে। মঞ্চির অদৃষ্টে কি শেষকালে নির্বান্ধব আসামের পার্বত্য অঞ্চলে দাসত্ব ও নির্বাসন লেখা আছে? বৃদ্ধ নকছেদির উপর রাগ হইল। এই লোকটা যত নষ্টের মূল। বৃদ্ধ বয়সে মঞ্চিকে বিবাহ করিতে গিয়াছিল কেন? দ্বিতীয়, গভর্নমেন্টের ঠিকাদারকে ঘুষ দিয়া বিদায় করিয়াছিল কেন? যদি উহাকে জমি দিই, সে ওর জন্য নয়, উহার প্রৌঢ়া স্ত্রী তুলসী ও ছেলে মেয়েগুলির মুখের দিকে চাহিয়াই দিব। দিলামও তাই। নাড়া বৈহারে শীঘ্র প্রজা বসাইতে হইবে, সদর আপিসের হুকুম আসিয়াছে। প্রথম প্রজা বসাইলাম নকছেদিকে। নাড়া বৈহারে ঘোর জঙ্গল, মাত্র 2-4 ঘর প্রজা সামান্য জঙ্গল কাটিয়া খুপড়ি বাঁধিতে শুরু করিয়াছে। নকছেদি প্রথমেই জঙ্গল দেখিয়া পিছাইয়া গিয়াছিল, বলিল, হুজুর, দিনমানেই বাঘে খেয়ে ফেলে দেবে ওখানে, বাচ্চা বাচ্চা নিয়ে ঘর করি। তাহাকে স্পষ্ট বলিয়া দিলাম, তার পছন্দ না হয় সে অন্যত্র দেখুক। নিরুপায় হইয়া নকছেদি নাড়া বৈহারের জঙ্গলেই জমি লইল। সে এখানে আসা পর্যন্ত আমি কখনো তাহার খুপড়িতে যাই নাই। তবে সেদিন সন্ধ্যার সময় নাড়া বৈহারের জঙ্গলের মধ্যে দিয়া আসিতে দেখি ঘন জঙ্গলের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা, নিকটে কাশের 2টি ছোট খুপড়ি, একটার ভিতর হইতে আলো বাহির হইতেছে। সেইটাই যে নকছেদির তা আমি জানিতাম না। ঘোড়ার পায়ের শব্দ শুনিয়া যে প্রৌঢ়া স্ত্রীলোকটি খুপড়ির বাহিরে আসিয়া দাঁড়াইল, দেখিলাম সে তুলসী। তোমরা এখানে জমি নিয়েছ? নকছেদি কোথায়? তুলসী আমায় দেখিয়া থতমত খাইয়া গিয়াছে। ব্যস্ত সমস্ত হইয়া সে গমের ভুসি ভরা একটা চটের গদি পাতিয়া দিয়া বলিল, নামুন বাবুজি, বসুন একটু। ও গিয়েছে লবটুলিয়া তেল নুন কিনে আনতে দোকানে, বড় ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছে। তুমি একা এই ঘন বনের মধ্যে আছো? ওসব সয়ে গিয়েছে বাবুজি। ভয় ডর করলে কি আমাদের গরিবদের চলে? একা তো থাকতে হতো না, কিন্তু অদৃষ্ট যে খারাপ। মঞ্চি যতদিন ছিল জলে জঙ্গলে কোথাও ভয় ছিল না। কি সাহস, কি তেজ ছিল তার বাবুজি। তুলসী তাহার তরুণী শপথনীকে ভালোবাসিত। তুলসী ইহাও জানে এই বাঙালি বাবু মঞ্চির কথা শুনিতে পাইলে খুশি হইবে। তুলসীর মেয়ে সুরতিয়া বলিল, বাবুজি, একটা নীলগাইয়ের বাচ্চা ধরে রেখেছি, দেখবেন? সেদিন আমাদের খুপড়ির পেছনের জঙ্গলে এসে বিকেলবেলা খসখস করছিল, আমি আর ছনিয়ে আগিয়ে ধরে ফেলেছি, বড় ভালো বাচ্চা। বলিলাম, কি খায় রে? সুরতিয়া বলিল, শুধু চিনার দানার ভুসি আর গাছের কচি পাতা, আমি কচি কেত পাতা তুলে এনে দিই। তুলসী বলিল, দেখা না বাবুজিকে।
সুরতিয়া ক্ষিপ্র পদে হরিণীর মতো ছুটিয়া খুপড়ির পিছন দিকে অদৃশ্য হইল। একটু পরে তাহার বালিকা কণ্ঠের চিৎকার শোনা গেল, আরে নীলগাইয়া তো ভাগলুয়া হাইলে ছানিয়া, উধর ইধর জলদি পাকড়া। দুই বোনে হুটাপুটি করিয়া নীলগাইয়ের বাচ্চা পাকড়াও করিয়া ফেলিল এবং হাঁপাইতে হাঁপাইতে হাসি মুখে আমার সামনে আনিয়া হাজির করিল। অন্ধকারে আমার দেখিবার সুবিধার জন্য তুলসী একখানা জ্বলন্ত কাঠ উঁচু করিয়া ধরিল। সুরতিয়া বলিল, কেমন, ভালো না বাবুজি? একে খাওয়ার জন্য কাল রাত্রে ভালুক এসেছিল। ওই মহুয়া গাছে কাল ভালুক উঠেছিল মহুয়া ফুল খেতে। তখন অনেক রাত, বাপমা ঘুমোয়, আমি সব টের পাই। তারপর গাছ থেকে নেমে আমাদের খুপড়ির পেছনে এসে দাঁড়ালো। আমি একে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুই রাতে। ভালুকের পায়ের শব্দ পেয়ে ওর মুখ হাত দিয়ে জোর করে চেপে আরো জড়িয়ে ধরে শুয়ে রইলুম। ভয় করলো না তোর সুরতিয়া? ইস, ভয় বই কি, ভয় আমি করিনি। কাঠকুড়োতে গিয়ে জঙ্গলে কত ভালুক ঝোড় দেখি, তাতেও ভয় করিনি। ভয় করলে চলে বাবুজি? সুরতিয়া বিজ্ঞের মতো মুখখানা করিল। বড় বড় কলের চিমনির মতো লম্বা কালো কেঁদ গাছের গুঁড়ি ঠেলিয়া আকাশে উঠিয়াছে খুপড়ির চারিধারে, যেন ক্যালিফোর্নিয়া রেডউড গাছের জঙ্গল। বাদুড় ও নিশাচর কাক পাখির ডানা ঝটাপটি ডালে ডালে, ঝোপে ঝোপে অন্ধকারে জোনাকির ঝাঁক জ্বলিতেছে। খুপড়ির পিছনের বনেই শিয়াল ডাকিতেছে। এই কয়টি ছোট ছেলে মেয়ে লইয়া উহাদের মা যে কেমন করিয়া এই নির্জন বনে প্রান্তরে থাকে, তাহা বুঝিয়া ওঠা কঠিন। হে বিজ্ঞ রহস্যময় অরণ্য, আশ্রিত জনের প্রতি তোমার সত্যই বড়ই কৃপা। কথায় কথায় বলিলাম, মঞ্চি নিজের সব জিনিস নিয়ে গিয়েছে? সুরতিয়া বলিল, ছোট মা কোনো জিনিস নিয়ে যায়নি। ওর যে বাক্সটা সেবার দেখেছিলেন, ফেলেই রেখে গিয়েছে, দেখবেন আনছি। বাক্সটা আনিয়া সে আমার সামনে খুলিল। চিরুনি, ছোট আয়না, পুঁতির মালা, একখানা সবুজ রঙের খেলো রুমাল, ঠিক যেন ছোট খুকির পুতুল খেলার বাক্স। সেই হিংলাজের মালা ছড়াটা কিন্তু নাই, সেবার লপটুলিয়া খামারের সেই যেটা কিনিয়াছিল। কোথায় চলিয়া গেল নিজের ঘর সংসার ছাড়িয়া কে বলিবে? ইহারা তো জমি লইয়া এতদিন পরে গৃহস্থালী পাতাইয়া বসবাস শুরু করিয়াছে। ইহাদের দলের মধ্যে সেই কেবল যে ভবঘুরে, সেই ভবঘুরেই রহিয়া গেল। ঘোড়ায় উঠিবার সময় সুরতিয়া বলিল, আর একদিন আসবেন বাবুজি, আমরা পাখি ধরি ফাঁদ পেতে। নূতন ফাঁদ বুনেছি। একটা ডাহুক আর গুড়গুড়ি পাখি পুষেছি। এরা ডাকলে বনের পাখি এসে ফাঁদে পড়ে। আজ আর বেলা নেই, নইলে ধরে দেখাতাম। নাড়া বৈহারের বনপ্রান্তরের পথে এত রাত্রে আসিতে ভয় ভয় করে। বাঁয়ে ছোট একটি পাহাড়ি ঝর্ণার জলস্রোত কুলকুল করিয়া বহিতেছে। কোথায় কি বনের ফুল ফুটিয়াছে, গন্ধে ভরা অন্ধকার। এক এক জায়গায় এত নিবিড় যে ঘোড়ার ঘাড়ের লোম দেখা যায় না। আবার কোথাও নক্ষত্রালোকে পাতলা। নাড়া বৈহার নানা প্রকার বৃক্ষলতা, বন্য জন্তু ও পাখিদের আশ্রয়স্থান। প্রকৃতি ইহার বনভূমি ও প্রান্তরকে অজস্র সম্পদে সাজাইয়াছে। সরস্বতী কুণ্ডী এই নাড়া বৈহারেরই উত্তর সীমানায়। প্রাচীন জরিপের থাক নকশায় দেখা যায় সেখানে কুশি নদীর প্রাচীন খাদ ছিল, এখন মজিয়া মাত্র ওই জলটুকু অবশিষ্ট আছে। অন্যদিকে সেই প্রাচীন খাতই ঘন অরণ্যে পরিণত। পুরা যত্র স্রোত পুলিন মধুনা তত্র সরিতাম। কি অবর্ণনীয় শোভা দেখিলাম এই বনভূমির সেই নিস্তব্ধ অন্ধকার রাত্রে। কিন্তু মন খারাপ হইয়া গেল যখন বেশ বুঝিলাম নাড়া বৈহারের এ বন আর বেশি দিন নয়। এত ভালোবাসি ইহাকে, অথচ আমার হাতে ইহা বিনষ্ট হইল। 2 বৎসরের মধ্যেই সমগ্র মহালটি প্রজাবিলি হইয়া কুশ্রী টোলা ও নোংরা বস্তিতে ছাইয়া ফেলিল বলিয়া। প্রকৃতির নিজের হাতে সাজানো তার 100 বৎসরের সাধনার ফল এই নাড়া বৈহার। ইহার অতুলনীয় বন্য সৌন্দর্য ও দূর বিসর্পী প্রান্তর লইয়া বেমালুম অন্তর্হিত হইবে, অথচ কি পাওয়া যাইবে তাহার বদলে? কতকগুলি খোলার চালের বিশ্রী ঘর, গোয়াল, মকাই, জনারের ক্ষেত, সোনের গাদা, দড়ির চারপাই, হনুমানজির ধ্বজা, ফণি মনসার গাছ,
যথেষ্ট দোক্তা, যথেষ্ট খৈনি, যথেষ্ট কলেরা ও বসন্তের মড়ক। হে অরণ্য, হে সুপ্রাচীন, আমায় ক্ষমা করিও। আর একদিন গেলাম সুরতিয়াদের পাখি ধরা দেখতে। সুরতিয়া ও ছনিয়া দুটি খাঁচা লইয়া আমার সঙ্গে নাড়াবৈহারের জঙ্গলের বাহিরে মুক্ত প্রান্তরের দিকে চলিল। বৈকালবেলা নাড়াবৈহারের মাঠে সুদীর্ঘ ছায়া ফেলিয়া সূর্য পাহাড়ের আড়ালে নামিয়া পড়িয়াছে। একটা শিমুল চারার তলায় ঘাসের ওপর খাঁচা দুটি নামাইল। একটিতে একটি বড় ডাহুক, অন্যটিতে গুড়গুড়ি। এ দুটি শিক্ষিত পাখি। বন্য পাখিকে আকৃষ্ট করিবার জন্য ডাহুকটি অমনি ডাকিতে আরম্ভ করিল। গুড়গুড়িটা প্রথমত ডাকে নাই। সুরতিয়া শীষ দিয়া তুড়ি দিয়া বলিল, বলো রে বাহিনিয়া, তোহার কির? গুড়গুড়ি অমনি ডাকিয়া উঠিল, গুর। নিস্তব্ধ অপরাহ্নে বিস্তীর্ণ মাঠের নির্জনতার মধ্যে সে অদ্ভুত সুর শুধুই মনে আনিয়া দেয় এমনি দিগন্ত বিস্তীর্ণতার ছবি, এমনি মুক্ত দিকচক্রবালের স্বপ্ন, ছায়াহীন জ্যোৎস্নালোক। নিকটেই ঘাসের মধ্যে যেখানে রাশি রাশি হলুদ রঙের দুধলি ফুল ফুটিয়াছে, তারই উপর ছনিয়া ফাঁদ পাতিল, যেন পাখির খাঁচার বেড়ার মতো, বাঁশের তৈরি। সেই বেড়া কখানা দিয়া গুড়গুড়ি পাখির খাঁচাটা ঢাকিয়া দিল। সুরতিয়া বলিল, চলুন বাবুজি, লুকিয়ে বসি গে ঝোপের আড়ালে, মানুষ দেখলে চিড়িয়া ভাগবে। সবাই মিলিয়া আমরা শালচারার আড়ালে কতক্ষণ ঘাপটি মারিয়া বসিয়া রহিলাম। ডাহুকটি মাঝে মাঝে থামিতেছে। গুড়গুড়ির কিন্তু রবের বিরাম নাই, একটানা ডাকিয়াই চলিয়াছে, গুড়। সে কি মধুর অপার্থিব রব! বলিলাম, সুরতিয়া, তোদের গুড়গুড়িটা বিক্রি করবি? কত দাম? সুরতিয়া বলিল, চুপ চুপ বাবুজি, কথা বলবেন না, ওই শুনুন, বুনো পাখি আসছে। কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পরে অন্য একটি সুর মাঠের উত্তর দিকে বন প্রান্তার হইতে ভাসিয়া আসিল। গুর। আমার শরীর শিহরিয়া উঠিল। বনের পাখি খাঁচার পাখির সুরে সাড়া দিয়াছে। ক্রমে সে সুর খাঁচার নিকটবর্তী হইতে লাগিল। কিছুক্ষণ ধরিয়া দুইটি পাখির রব পাশাপাশি শোনা যাইতেছিল। ক্রমে দুইটি সুর যেন মিশিয়া এক হইয়া গেল। হঠাৎ আবার একটা সুর, একটা পাখিই ডাকিতেছে, খাঁচার পাখিটা। ছনিয়া ও সুরতিয়া ছুটিয়া গেল, ফাঁদে পাখি পড়িয়াছে। আমিও ছুটিয়া গেলাম। ফাঁদে পা বাঁধাইয়া পাখিটা ঝটফট করিতেছে। ফাঁদে পড়িবার সঙ্গে সঙ্গে তাহার ডাক বন্ধ হইয়া গিয়াছে। কি আশ্চর্য কাণ্ড! চোখকে যেন বিশ্বাস করা শক্ত। সুরতিয়া পাখিটা হাতে তুলিয়া দেখাইল, দেখুন বাবুজি, কেমন ফাঁদে পা আটকেছে, দেখলেন? সুরতিয়াকে বলিলাম, পাখি তোরা কি করিস? সে বলিল, বাবা ৮৩ রতনগঞ্জের হাটে বিক্রি করে আসে। এক একটা গুড়গুড়ি ২ পয়সা, একটা ডাহুক ৭ পয়সা। বলিলাম, আমাকে বিক্রি কর, দাম দেব। সুরতিয়া গুড়গুড়িটা আমায় এমনি দিয়ে দিল। কিছুতেই তাহাকে পয়সা লওয়াইতে পারিলাম না। আশ্বিন মাস। এই সময় একদিন সকালে পত্র পাইলাম, রাজা দবরূপান্না মারা গিয়াছেন এবং রাজপরিবার খুব বিপন্ন। আমি সময় পাইলে যেন যাই। পত্র দিয়াছে জগরূপান্না, ভানুমতির দাদা। তখনই রওনা হইয়া সন্ধ্যার কিছু পূর্বে চকমকি টোলা পৌঁছিয়া গেলাম। রাজার বড় ছেলে ও নাতি আমাকে আগাইয়া লইয়া গেল। শুনিলাম রাজা দবরু গরু চড়াইতে চড়াইতে হঠাৎ পড়িয়া গিয়া হাঁটুতে আঘাতপ্রাপ্ত হন। শেষ পর্যন্ত হাঁটুর সেই আঘাতেই তার মৃত্যুর কারণ ঘটে। রাজার মৃত্যু সংবাদ পাওয়া মাত্র মহাজন আসিয়া গরু মহিষ বাঁধিয়া রাখিয়াছে। টাকা না পাইলে সে গরু মহিষ ছাড়িবে না। এদিকে বিপদের উপর বিপদ। নূতন রাজার অভিষেক উৎসব আগামীকাল সম্পন্ন হইবে। তাহাতেও কিছু খরচ আছে, কিন্তু সে টাকা কোথায়? তাছাড়া গরু মহিষ মহাজনে যদি লইয়া যায়, তবে রাজপরিবারের অবস্থা খুবই হীন হইয়া পড়িবে। ওই দুধের ঘি বিক্রয় করিয়া রাজার সংসারের অর্ধেক খরচ চলিত। এখন তাহাদের না খাইয়া মরিতে হইবে। শুনিয়া আমি মহাজনকে ডাকাইলাম। তার নাম বীরবর সিং। আমার কোনো কথাই দেখিলাম সে শুনিতে প্রস্তুত নয়। টাকা না পাইলে কিছুতেই সে গরু মহিষ ছাড়িবে না। লোকটা ভালো নয় দেখিলাম। ভানুমতি আসিয়া কাঁদিতে লাগিল।
সে তাহার জ্যাঠামশাই অর্থাৎ প্রপিতামহকে বড়ই ভালোবাসিত। জ্যাঠামশাই থাকিতে তাহারা যেন পাহাড়ের আড়ালে ছিল। যেমনি তিনি চোখ বুঝিয়াছেন আর অমনি এইসব গোলমাল। এইসব কথা বলিতে বলিতে ভানুমতির চোখের জল কিছুতেই থামে না। বলিল, চলুন বাবুজি আমার সঙ্গে, জ্যাঠামশাইয়ের গোর আপনাকে দেখিয়ে আনি পাহাড়ের উপর থেকে। আমার কিছু ভালো লাগছে না বাবুজি, কেবল ইচ্ছে হচ্ছে ওর কবরের কাছে গিয়ে বসে থাকি। বললাম, দাঁড়াও, মহাজনের একটা কি ব্যবস্থা করা যায় দেখি, তারপর যাব। কিন্তু মহাজনের কোনো ব্যবস্থা করা আপাতত সম্ভব হইল না। দুর্দান্ত রাজপুত মহাজন কারো অনুরোধ উপরোধ শুনিবার পাত্র নয়। তবে সামান্য একটু খাতির করিয়া আপাতত গরু মহিষগুলি এখানেই বাঁধিয়া রাখিতে সম্মত হইল মাত্র, তবে দুধ এক ফোঁটাও লইতে দিবে না। মাস দুই পরে এ দেনা শোধার উপায় হইয়াছিল, সে কথা এখন নয়। ভানুমতি দেখি একা ওদের বাড়ির সামনে দাঁড়াইয়া বলিল, বিকেল হয়ে গিয়েছে, এরপর যাওয়া যাবে না, চলুন কবর দেখতে। ভানুমতি একা যে আমার সঙ্গে পাহাড়ে চলিল, ইহাতে বুঝিলাম সরলা পর্বতবালা এখন আমাকে তাহার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও পরমাত্মীয় বলে মনে করে। এই পাহাড়ি বালিকার সরল ব্যবহার ও বন্ধুত্ব আমাকে মুগ্ধ করিয়াছে। বৈকালের ছায়া নামিয়াছে সেই বড় উপত্যকাটায়। ভানুমতি বড় তরবার করিয়া চলে, ত্রস্তা হরিণীর মতো। বলিলাম, শোনো ভানুমতি, একটু আসতে চলো, এখানে শিউলি ফুলের গাছ কোথায় আছে? ভানুমতির দেশে শিউলি ফুলের নাম সম্পূর্ণ আলাদা, ঠিক মতো তাহাকে বুঝাইতে পারিলাম না। পাহাড়ের উপরে উঠিতে উঠিতে অনেক দূর পর্যন্ত দেখা যাইতেছিল নীল ধনঝরি শৈলমালা ভানুমতিদের দেশকে, রাজ্যহীন রাজা দবরূপান্নার রাজ্যকে মেখলা আকারে ঘেরিয়া আছে। বহুদূর হইতে হুহু খোলা হাওয়া বহিয়া আসিতেছে। ভানুমতি চলিতে চলিতে থামিয়া আমার দিকে চাহিয়া বলিল, বাবুজি, উঠতে কষ্ট হচ্ছে? কিছু না, একটু আসতে চলো, কেবল, কষ্ট কি? আরো খানিকটা চলিয়া আসে বলিল, জ্যাঠামশাই চলে গেল, সংসারে আমার আর কেউ রইল না বাবুজি। ভানুমতি ছেলে মানুষের মতো কাঁদো কাঁদো হইয়া কথাটা বলিল। উহার কথা শুনিয়া আমার হাসি পাইল। বৃদ্ধ প্রপিতামহই না হয় মারা গিয়েছে, মাও নাই, নতুবা ইহার বাবা, ভাই, ঠাকুরমা, ঠাকুরদা সবাই বাঁচিয়া। চারিদিকে জাজ্জল্যমান সংসার। হাজার হোক ভানুমতি স্ত্রীলোক এবং বালিকা, পুরুষের একটু সহানুভূতি আকর্ষণ করিবার ও মেয়েলি আদর কাড়ানোর প্রবৃত্তি তার পক্ষে স্বাভাবিক। ভানুমতি বলিল, আপনি মাঝে মাঝে আসবেন বাবুজি, আমাদের দেখাশোনা করবেন, ভুলে যাবেন না বলুন। নারী সব জায়গায় সব অবস্থাতেই সমান। বন্য বালিকা ভানুমতিও সেই একই ধাতুতে গড়া। বলিলাম, কেন ভুলে যাব, মাঝে মাঝে আসবো নিশ্চয়ই। ভানুমতি কেমন একরকমের অভিমানের সুরে ঠোঁট ফুলাইয়া বলিল, হ্যাঁ, বাংলাদেশে গেলে, কলকাতা শহরে গেলে আপনার আবার মনে থাকবে এ পাহাড়ে জঙ্গলি দেশের কথা। একটু থামিয়া বলিল, আমাদের কথা, আমার কথা। স্নেহের সুরে বলিলাম, কেন, মনে ছিল না ভানুমতি? আয়নাখানা পাওনি? মনে ছিল কি ছিল না ভাবো। ভানুমতি উজ্জ্বল মুখে বলিল, ও বাবুজি, বড় চমৎকার আয়না, সত্যি, সে কথা আপনাকে জানাতে ভুলেই গিয়েছি। সমাধি স্থানের সেই বটগাছের তলায় যখন গিয়া দাঁড়াইলাম, তখন বেলা নাই বলিলেও হয়। দূর পাহাড় শ্রেণীর আড়ালে সূর্য লাল হইয়া ঢলিয়া পড়িতেছে। কখন ক্ষীণাঙ্গ চাঁদ উঠিয়া বটতলার অপরাহ্নের এই ঘন ছায়া ও সম্মুখবর্তী প্রদোষের গভীর অন্ধকার দূর করিবে, স্থানটি যেন তাহারই স্তব্ধ প্রতীক্ষায় নীরবে দাঁড়াইয়া আছে। ভানুমতিকে কিছু বনের ফুল কুড়াইয়া আনিতে বলিলাম, উহার ঠাকুরদাদার কবরের পাথরে ছড়াইবার জন্য। সমাধির উপর ফুল ছড়ানোর প্রথা এদেশে জানা নেই। আমার উৎসাহে সে নিকটের একটা বুনো শিউলি গাছের তলা হইতে কিছু ফুল সংগ্রহ করিয়া আনিল। তাহার পর ভানুমতি ও আমি দুজনেই ফুল ছড়াইয়া দিলাম রাজা দবরূপান্নার সমাধির উপরে। ঠিক সেই সময় ডানা ঝটপট করিয়া একদল শিল্লি ডাকিতে ডাকিতে উড়িয়া গেল বটগাছটার মগডাল হইতে, যেন ভানুমতি ও রাজা দবরুর সমস্ত অবহেলিত অত্যাচারিত প্রাচীন পূর্বপুরুষগণ
আমার কাছে তৃপ্তি লাভ করিয়া সমস্বরে বলিয়া উঠিলেন, সাধু সাধু। কারণ আর্য জাতির বংশধরের এই বোধহয় প্রথম সম্মান অনার্য রাজ সমাধির উদ্দেশ্যে। ধাওতাল সাহু মহাজনের কাছে আমাকে একবার হাত পাতিতে হইল। আদায় সেবার হইল কম, অথচ 10,000 টাকা রেভিনিউ দাখিল করিতেই হইবে। তহসিলদার বনোয়ারিলাল পরামর্শ দিল, বাকি টাকাটা ধাওতাল সাহুর কাছে কর্য করুন, আপনাকে সে নিশ্চয়ই দিতে আপত্তি করিবে না। ধাওতাল সাহু আমার মহালের প্রজা নয়, সে থাকে গভর্নমেন্টের খাস মহলে। আমাদের সঙ্গে তার কোনো প্রকার বাধ্যবাধকতা নাই। এই অবস্থায় সে যে এক কথায় আমাকে ব্যক্তিগতভাবে 1,000-3 টাকা ধার দিবে, এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু গরজ বড় বালাই। একদিন বনোয়ারিলালকে সঙ্গে লইয়া গোপনে গেলাম ধাওতাল সাহুর বাড়ি, কারণ কাছারির অপর কাহাকেও জানিতে দিতে চাহি না, কর্য করিয়া দিতে হইতেছে। ধাওতাল সাহুর বাড়ি পৌসদিয়ার একটা ঘিঞ্জি টোলার মধ্যে। বড় একখানা খোলার চালার সামনে খানকতক দড়ির চারপাই পাতা। ধাওতাল সাহু উঠানের একপাশের তামাকের ক্ষেত নিড়ানি দিয়া পরিষ্কার করিতেছিল। আমাদের দেখিয়া শশব্যস্তে ছুটিয়া আসিল। কোথায় বসাইবে, কি করিবে ভাবিয়া পায় না। খানিক্ষণের জন্য যেন দিশাহারা হইয়া গেল। এ কি, হুজুর এসেছেন গরিবের বাড়ি? আসুন আসুন, বসুন হুজুর, আসুন তহসিলদার সাহেব। ধাওতাল সাহুর বাড়িতে চাকর বাকর দেখিলাম না। তাহার একজন হৃষ্টপুষ্ট নাতি নাম রামলখিয়া, সেই আমাদের জন্য ছুটাছুটি করিতে লাগিল। বাড়ি ঘর আসবাবপত্র দেখিয়া কে বলিবে ইহা লক্ষপতি মহাজনের বাড়ি। রামলখিয়া আমার ঘোড়ার পিঠ হইতে জিন খুরপাচ খুলিয়া ঘোড়াকে ছায়ায় বাঁধিল, আমাদের জন্য পা ধুইবার জল আনিল। ধাওতাল সাহু নিজেই একখানা তালের পাখা দিয়া বাতাস করিতে লাগিল। সাহুজির এক নাতনি তামাক সাজিতে ছুটিল। উহাদের যত্নে বড়ই বিব্রত হইয়া উঠিলাম। বলিলাম, ব্যস্ত হবার দরকার নেই সাহুজি, তামাক আনতে হবে না, আমার কাছে চুরুট আছে। যত আদর আপ্যায়নই করুক, আসল ব্যাপার সম্বন্ধে কথা পাড়িতে একটু সমীহ হইতেছিল। কি করিয়া কথাটা পারি? ধাওতাল সাহু বলিল, ম্যানেজার সাহেব কি এদিকে পাখি মারতে এসেছিলেন? না, তোমার কাছেই এসেছিলাম সাহুজি। আমার কাছে হুজুর? কি দরকার বলুন তো? আমাদের কাছারির সদর খাজনার টাকা কম পড়ে গিয়েছে, 3,500 টাকার বড় দরকার। তোমার কাছে সেজন্যই এসেছিলাম। মরিয়া হইয়াই কথাটা বলিয়া ফেলিলাম, বলিতেই যখন হইবে। ধাওতাল সাহু কিছুমাত্র না ভাবিয়া বলিল, তার জন্য আর ভাবনা কি হুজুর, সে হয়ে যাবে এখন। তবে তার জন্য কষ্ট করে আপনার আসবার দরকার কি ছিল? একখানা চিরকুট লিখে তহসিলদার সাহেবের হাতে পাঠিয়ে দিলেই আপনার হুকুম তামিল হতো। মনে ভাবিলাম এখন আসল কথাটা বলিতে হইবে। টাকা আমি ব্যক্তিগতভাবে লইব, কারণ জমিদারের নামে টাকা কর্য করিবার আম মোক্তার নামা আমার নাই। এই কথা শুনিলেও ধাওতাল কি আমায় টাকা দিবে? বিদেশি লোক আমি, আমার কি সম্পত্তি আছে এখানে যে এতগুলি টাকা বিনা বন্ধকে আমায় দিবে? কথাটা একটু সমীহের উপরই বলিলাম, সাহুজি, লেখাপড়াটা কিন্তু আমার নামেই করতে হবে, জমিদারের নামে হবে না। ধাওতাল সাহু আশ্চর্য হইবার সুরে বলিল, লেখাপড়া কিসের? আপনি আমার বাড়ি বয়ে এসেছেন, সামান্য টাকার অভাব পড়েছে তাই নিতে। এ তো আসবার দরকারই ছিল না, হুকুম করে পাঠালেই টাকা দিতাম। তারপর যখন এসেছেনই তখন লেখাপড়া কিসের? আপনি স্বচ্ছন্দে নিয়ে যান, যখন কাছারিতে আদায় হবে আমায় পাঠিয়ে দিলেই হবে। বলিলাম, আমি হ্যান্ড নোট দিচ্ছি, টিকিট সঙ্গে করে এনেছি, কিংবা তোমার পাকা খাতা বার করো, সই করে দিয়ে যাই। ধাওতাল সাহু হাত জোড় করিয়া বলিল, মাফ করুন হুজুর, ও কথাই তুলবেন না, মনে বড় কষ্ট পাব। কোনো লেখাপড়ার দরকার নেই, টাকা আপনি নিয়ে যান। আমার পীড়াপিড়িতে ধাওতাল কর্ণপাতও করিল না। ভিতর হইতে আমায় নোটের তাড়া গুনিয়া আনিয়া দিয়া বলিল, হুজুর, একটা কিন্তু অনুরোধ আছে। কি? এবেলা যাওয়া হবে না, সিধা বার করে দিই, রান্না খাওয়া করে তবে যেতে পাবেন। পুনরায় আপত্তি করিলাম, তাহাও টিকিল না। তহসিলদারকে বলিলাম, বনোয়ারিলাল, রাঁধতে পারবে তো? আমার দ্বারা সুবিধা হবে না। বনোয়ারি বলিল, তা চলবে না হুজুর, আপনাকে রাঁধতে হবে।
আমার রান্না খেলে পাড়া গাঁয়ে আপনার দুর্নাম হবে, আমি দেখিয়ে দেবো এখন। বিরাট এক সিধা বাহির করিয়া দিল ধাওতাল সাহুর নাতি। রন্ধনের সময় নাতি ঠাকুরদা মিলিয়া নানা রকম উপদেশ পরামর্শ দিতে লাগিল রন্ধন সম্বন্ধে। ঠাকুরদাদার অনুপস্থিতিতে নাতি বলিল, বাবুজি, ওই দেখেছেন আমার ঠাকুরদাদা, ওর জন্যে সব যাবে। এত লোককে টাকা ধার দিয়েছেন বিনা সুদে, বিনা বন্ধকে, বিনা তমসুকে, এখন আর টাকা আদায় হতে চায় না। সকলকে বিশ্বাস করেন, অথচ লোকে কত ফাঁকিই না দিয়েছে। লোকের বাড়ি বয়ে টাকা ধার দিয়ে আসেন। গ্রামের আরেকজন লোক বসিয়াছিল, সে বলিল, বিপদে আপদে সাহুজির কাছে হাত পাতলে ফিরে যেতে কখনো কাউকে দেখিনি বাবুজি। সেকেলে ধরনের লোক, এত বড় মহাজন, কখনো আদালতে মোকদ্দমা করেননি, আদালতে যেতে ভয় পান, বেজায় ভীতু আর ভালো মানুষ। সেদিন যে টাকা ধাওতাল সাহুর নিকট হইতে আনিয়াছিলাম, তাহা শোধ দিতে প্রায় 6 মাস দেরি হইয়া গেল। এই 6 মাসের মধ্যে ধাওতাল সাহু আমাদের ইসমাইলপুর মহলের ত্রিসীমানা দিয়া হাঁটে নাই, পাছে আমি মনে করি যে সে টাকার তাগাদা করিতে আসিয়াছে। ভদ্রলোক আর কাহাকে বলে। প্রায় বছরখানেক রাখালবাবুদের বাড়ি যাওয়া হয় নাই। ফসলের মেলার পরে একদিন সেখানে গেলাম। রাখালবাবুর স্ত্রী আমায় দেখিয়া খুব খুশি হইলেন, বলিলেন, আপনি আর আসেন না কেন দাদা, কোনো খোঁজখবর নেন না? এই নির্বান্ধব জায়গায় বাঙালির মুখ দেখা যে কি, আর আমাদের এই অবস্থায়, বলিয়া দিদি নিঃশব্দে কাঁদিতে লাগিলেন। আমি চারিদিকে চাহিয়া দেখিলাম, বাড়িঘরের অবস্থা আগের মতোই হীন, তবে এবার ততটা যেন বিশৃঙ্খল নয়। রাখালবাবুর বড় ছেলেটি বাড়িতেই টিনের মিস্ত্রির কাজ করে, সামান্যই উপার্জন, তবু যা হয় সংসার একরকম চলিতেছে। রাখালবাবুর স্ত্রীকে বলিলাম, ছোট ছেলেটিকে অন্তত ওর মামার কাছে কাশিতে রেখে একটু লেখাপড়া শেখান। তিনি বলিলেন, আপন মামা কোথায় দাদা? 2-3খানা চিঠি লেখা হয়েছিল এত বড় বিপদের খবর দিয়ে, 10টি টাকা পাঠিয়ে দিয়ে সেই যে চুপ করলো, আর 1.5 বছর সারা শব্দ নেই। তার চেয়ে দাদা ওরা মকাই কাটবে, জনার কাটবে, মহিষ চড়াবে, তবুও তেমন মামার দৌড়ে যাবে না। আমি তখনই ঘোড়ায় ফিরিব, দিদি কিছুতেই আসিতে দিলেন না, সেবেলা থাকিতে হইবে, তিনি কি একটা খাবার করিয়া আমায় না খাওয়াইয়া ছাড়িবেন না। অগত্যা অপেক্ষা করিতে হইল। মকাইয়ের ছাতুর সহিত ঘি ও চিনি মিশাইয়া একরকম লাড্ডু বাঁধিয়া ও কিছু হালুয়া তৈরি করিয়া দিদি খাইতে দিলেন। দরিদ্র সংসারে যতটা আদর অভ্যর্থনা করা যাইতে পারে তাহার ত্রুটি করিলেন না। বলিলেন, দাদা, ভাদ্র মাসের মকাই রেখেছিলাম আপনার জন্য তুলে, আপনি ভুট্টা পোড়া খেতে ভালোবাসেন তাই। জিজ্ঞাসা করিলাম, মকাই কোথায় পেলেন? কিনেছিলেন? না, খেতে কুড়ুতে যায়। ফসল কেটে নিয়ে গেলে যেসব ভাঙা ঝরা ভুট্টা চাষারা খেতে রেখে যায়, গাঁয়ের মেয়েরাও যায়, আমিও যাই ওদের সঙ্গে, 1 ঝুড়ি 1.5 ঝুড়ি করে রোজ কুড়োতাম। আমি অবাক হইয়া বলিলাম, খেতে কুড়ুতে যেতেন? হ্যাঁ, রাত্রে যেতাম, কেউ টের পেত না। গাঁয়ের কত মেয়েরা তো যায়, তাদের সঙ্গে এই ভাদ্র মাসে কমসে কম 10 টুকরি ভুট্টা কুড়িয়ে এনেছিলাম। মনে বড় দুঃখ হইল। এ কাজ গরিব গাঙ্গতার মেয়েরা করিয়া থাকে। এদেশের ছত্রী বা রাজপুত মেয়েরা গরিব হলেও ক্ষেতের ফসল কুড়াইতে যায় না, আর একজন বাঙালির মেয়েকে এ কাজ করিতে শুনিলে মনে বড়ই লাগে। এই অশিক্ষিত গাঙ্গতাদের গ্রামে বাস করিয়া দিদি এসব হীনবৃত্তি শিখিয়াছেন। সংসারের দারিদ্র্যও যে তাহার একটা প্রধান কারণ, সে বিষয়ে ভুল নাই। মুখ ফুটিয়া কিছু বলিতে পারিলাম না, পাছে মনে কষ্ট দেওয়া হয়। এই নিঃস্ব বাঙালি পরিবার বাংলার কোনো শিক্ষা সংস্কৃতি পাইল না। বছর কয়েক পরে চাষি গাঙ্গতায় পরিণত হইবে, ভাষায়, চালচলনে, হাবে ভাবে। এখন হইতেই সে পথে অনেক দূর অগ্রসর হইয়াছে। রেল স্টেশন হইতে বহু দূরে অজ পল্লীগ্রামে আমি আরো 2-1টি এরকম বাঙালি পরিবার দেখিয়াছি। এইসব পরিবারে মেয়ের বিবাহ দেওয়া যে কি দুঃসাধ্য ব্যাপার। এমনি আরেকটি বাঙালি ব্রাহ্মণ পরিবার জানিতাম, দক্ষিণ বিহারে এক অজ গ্রামে তাঁরা থাকিতেন। অবস্থা নিতান্তই হীন। বাড়িতে তাঁদের 3টি মেয়ে ছিল,
বড়টির বয়স 21-22 বছর, মেজটির 20, ছোটটিরও 17। ইহাদের বিবাহ হয় নাই, হইবার কোনো উপায়ও নাই। স্বঘর জোটানো বাঙালি পাত্রের সন্ধান পাওয়া এসব অঞ্চলে অত্যন্তই কঠিন। 22 বছরের বড় মেয়েটি দেখিতে সুশ্রী, এক বর্ণও বাংলা জানে না, আকৃতি প্রকৃতিতে খাঁটি দেহাতি বিহারী মেয়ে। মাঠ হইতে মাথায় মোট করিয়া কলাই আনে, গমের ভুসি আনে। এই মেয়েটির নাম ছিল ধ্রুবা, পুরা দস্তুর বিহারী নাম। তাহার বাবা প্রথমে এই গ্রামে হোমিওপ্যাথিক ডাক্তারি করিতে আসিয়া চাষবাসের কাজও আরম্ভ করেন। তারপর তিনি মারা যান। বড় ছেলে একেবারে হিন্দুস্থানি, চাষবাস দেখাশোনা করিত। বয়স্থা ভগ্নীদের বিবাহের জোগাড় সে চেষ্টা করিয়াও করিতে পারে নাই। বিশেষত পণ দিবার ক্ষমতা তাদের আদৌ ছিল না জানি। ধ্রুবা ছিল একেবারে কপাল কুণ্ডলা। আমাকে ভাইয়া অর্থাৎ দাদা বলিয়া ডাকিত। গায়ে অসীম শক্তি, গম পিষিতে, উদুখলে ছাতু কুটিতে, মোট বহিয়া আনিতে, গরু মহিষ চড়াইতে চমৎকার মেয়ে, সংসারের কাজকর্মে ঘুণ। তাহার দাদা এ প্রস্তাবও করিয়াছিলেন যে এমন যদি কোনো পাত্র পান, 3টি মেয়েকেই এক পাত্রে সম্প্রদান করিবেন। মেয়ে 3টিরও নাকি অমত ছিল না। মেজ মেয়ে জবাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, বাংলা দেখতে ইচ্ছে হয়? জবা বলিয়াছিল, নেই ভাইয়া, উহা কো পানি বড্ডি নরম ছে। শুনিয়াছিলাম বিবাহ করিতে ধ্রুবারও খুব আগ্রহ। সে নিজে নাকি কাহাকে বলিয়াছিল তাহাকে যে বিবাহ করিবে তাহার বাড়িতে গরুর দোহাল বা উদুখলওয়ালি ডাকিতে হইবে না, সে একাই ঘণ্টায় 5 সের গম কুটিয়া ছাতু করিতে পারে। হায় হতভাগিনী বাঙালি কুমারী! এত বৎসর পরেও সে নিশ্চয়ই আজও গাঙ্গতিন সাজিয়া দাদার সংসারে জব কুটিতেছে, কলাইয়ের বোঝা মাথায় করিয়া মাঠ হইতে আনিতেছে। কে আর দরিদ্রা দেহাতি বয়স্থা মেয়েকে বিনা পণে বিবাহ করিয়া পালকিতে তুলিয়া ঘরে লইয়া গিয়াছে মঙ্গল শঙ্খ উলুধ্বনির মধ্যে। শান্ত মুক্ত প্রান্তরে যখন সন্ধ্যা নামে, দূর পাহাড়ের গা বাহিয়া যে সরু পথটি দেখা যায়, ঘন বনের মধ্যে চেরা সিঁথির মতো, ব্যর্থ যৌবনা দরিদ্রা ধ্রুবা হয়তো আজও এত বছরের পরে সেই পথ দিয়া শুকনো কাঠের বোঝা মাথায় করিয়া পাহাড় হইতে নামে। এ ছবি কতবার কল্পনা নেত্রে প্রত্যক্ষ করিয়াছি। তেমনি প্রত্যক্ষ করিয়াছি আমার দিদি, রাখালবাবুর স্ত্রী, হয়তো আজও বৃদ্ধা গাঙ্গতিনদের মতো গভীর রাত্রে চোরের মতো লুকাইয়া খেতে খামারে শুকনো তলায় ঝরা ভুট্টা ঝুড়ি করিয়া কুড়াইয়া ফেরেন। ভানুমতীদের ওখান হইতে ফিরিবার পরে শ্রাবণ মাসের মাঝামাঝি সেবার ঘোরা বর্ষা নামিল। দিন রাত অবিশ্রান্ত বৃষ্টি, ঘন কাজল কালো মেঘপুঞ্জে আকাশ ছাইয়াছে। নাড়া ও ফুলকিয়া বৈহারের দিগন্ত রেখা বৃষ্টির ধোঁয়ায় ঝাপসা। মহালিখা রূপের পাহাড় মিলাইয়া গিয়াছে। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের শীর্ষদেশ কখনো ঈষৎ অস্পষ্ট দেখা যায়, কখনো যায় না। শুনিলাম পূর্বে কুশি ও দক্ষিণে কারো নদীতে বন্যা আসিয়াছে। মাইলের পর মাইল ব্যাপিয়া কাশ ও ঝাউবন বর্ষার জলে ভিজিতেছে। আমার আপিস ঘরের বারান্দায় চেয়ার পাতিয়া বসিয়া দেখিতাম, আমার সামনে কাশবনের মধ্যে একটা বনঝাউয়ের ডালে একটা সঙ্গীহারা ঘুঘু বসিয়া অঝরে ভিজিতেছে। ঘণ্টার পর ঘণ্টা একভাবেই বসিয়া আছে। মাঝে মাঝে পালক উস্কো খুস্কো করিয়া ঝুলাইয়া বৃষ্টির জল আটকাইবার চেষ্টা করে, কখনো এমনিই বসিয়া থাকে। এমন দিনে আপিস ঘরে বসিয়া দিন কাটানো আমার পক্ষে কিন্তু অসম্ভব হইয়া উঠিত। ঘোড়ায় জিন কষিয়া বর্ষাতি চাপাইয়া বাহির হইয়া পড়িতাম। সে কি মুক্তি, কি উদ্দাম জীবনানন্দ, আর কি অপরূপ সবুজের সমুদ্র চারিদিকে। বর্ষার জলে নবীন সতেজ ঘন সবুজ কাশের বন গজাইয়া উঠিয়াছে যত দূর দৃষ্টি চলে। এদিকে নাড়া বৈহারের সীমানা, ওদিকে মোহনপুরা অরণ্যের অস্পষ্ট নীল সীমারেখা পর্যন্ত বিস্তৃত থই থই করিতেছে এই সবুজের সমুদ্র। বর্ষা সজল হাওয়ায় মেঘকজ্জ্বল আকাশের নিচে এই দীর্ঘ মরকত শ্যাম তৃণভূমির মাথায় ঢেউ খেলিয়া যাইতেছে। আমি যেন একা এই অকুল সমুদ্রের নাবিক। কোন রহস্যময় স্বপ্ন বন্দরের উদ্দেশ্যে
পাড়ি দিয়াছি। এই বিস্তৃত মেঘচ্ছায়া শ্যামল মুক্ত তৃণভূমির মধ্যে ঘোড়া ছুটাইয়া মাইলের পর মাইল যাইতাম। কখনো সরস্বতী কুণ্ডীর বনের মধ্যে ঢুকিয়া দেখিয়াছি প্রকৃতির এই অপূর্ব নিভৃত সৌন্দর্য ভূমি যুগল প্রসাদের সহস্তে রোপিত নানা জাতীয় বন্য ফুলে ও লতায় সজ্জিত হইয়া আরো সুন্দর হইয়া উঠিয়াছে। সমগ্র ভারতবর্ষের মধ্যে সরস্বতী হ্রদ ও তাহার তীরবর্তী বনানীর মতো সৌন্দর্য ভূমি খুব বেশি নাই, এ নিঃসন্দেহে বলিতে পারি। হ্রদের ধারে রেড ক্যাসপিয়ানের মেলা বসিয়াছে এই বর্ষাকালে, হ্রদের জলের ধারের নিকট। জলজ ওয়াটারক্রফটের বড় বড় নীলাভ সাদা ফুলে ভরিয়া আছে। যুগল প্রসাদ সেদিনও কি একটা বন্য লতা আনিয়া লাগাইয়া গিয়াছে জানি। সে আজমাবাদ কাছারিতে মুহুরীর কাজ করে বটে, কিন্তু তাহার মন পড়িয়া থাকে সরস্বতী কুণ্ডীর তীরবর্তী লতা বিতানে ও বনপুষ্পের কুঞ্জে। সরস্বতী কুণ্ডীর বন হইতে বাহির হইতাম, আবার মুক্ত প্রান্তর, আবার দীর্ঘ তৃণভূমি। বনের মাথায় ঘন নীল বর্ষার মেঘ আসিয়া জমিতেছে। সমগ্র জলভার নামাইয়া রিক্ত হইবার পূর্বেই আবার উঠিয়া আসিতেছে নব মেঘপুঞ্জ। একদিকের আকাশে এক অদ্ভুত ধরনের নীল রং ফুটিয়াছে, তাহার মধ্যে একখণ্ড লঘু মেঘ অস্ত দিগন্তের রঙে রঞ্জিত হইয়া বহির্বিশ্বের দিগন্তে কোন অজানা পর্বত শিখরের মতো দেখা যাইতেছে। সন্ধ্যার বিলম্ব নাই, দিগন্তহারা ফুলকিয়া বৈহারের মধ্যে শিয়াল ডাকিয়া উঠিত। একে মেঘের অন্ধকার, তার উপর সন্ধ্যার অন্ধকার নামিতেছে। ঘোড়ার মুখ কাছারির দিকে ফিরাইতাম। কতবার এই ক্ষান্ত বর্ষণ মেঘ থমকানো সন্ধ্যায় এই মুক্ত প্রান্তরের সীমাহীনতার মধ্যে কোন দেবতার স্বপ্ন যেন দেখিয়াছি। এই মেঘ, এই সন্ধ্যা, এই বন, কোলাহলরত শিয়ালের দল, সরস্বতী হ্রদের জলজ পুষ্প, মঞ্চি, রাজুপাড়ে, ভানুমতি, মহালিখা রূপের পাহাড়, সেই দরিদ্র গোঁড় পরিবার, আকাশ, বোম, সবই তাঁর সুমহতি কল্পনায় একদিন ছিল বীজ রূপে নিহিত। তাঁরই আশীর্বাদ আজিকার এই নবনীল নিরদমালার মতোই সমুদয় বিশ্বকে অস্তিত্বের অমৃত ধারায় সিক্ত করিতেছে। এই বর্ষা সন্ধ্যা তাঁরই প্রকাশ, এই মুক্ত জীবনানন্দ তাঁরই বাণী। অন্তরের অন্তরে যে বাণী মানুষকে সচেতন করিয়া তোলে, সে দেবতাকে ভয় করিবার কিছুই নাই। এই সুবিশাল ফুলকিয়া বৈহারের চেয়েও, ওই বিশাল মেঘ ভরা আকাশের চেয়েও সীমাহীন অনন্ত তাঁর প্রেম ও আশীর্বাদ। যে যত হীন, যে যত ছোট, সেই বিরাট দেবতার অদৃশ্য প্রসাদ ও অনুকম্পা তার উপর তত বেশি। আমার মনে যে দেবতার স্বপ্ন জাগিত, তিনি যে শুধু প্রবীণ বিচারক, ন্যায় ও দণ্ডমুণ্ডের কর্তা, বিজ্ঞ ও বহুদর্শী কিংবা অব্যয়, অক্ষয় প্রভৃতি দুরূহ দার্শনিকতার আবরণে আবৃত ব্যাপার তাহা নয়। নাড়া বৈহারের কি আজমাবাদের মুক্ত প্রান্তরে কত গোধূলি বেলায় রক্ত মেঘস্তূপের, কত দিগন্তহারা জনহীন জ্যোৎস্নালোকিত প্রান্তরের দিকে চাহিয়া মনে হইত তিনি প্রেম ও রোমান্স, কবিতা ও সৌন্দর্য, শিল্প ও ভাবুকতা। তিনি প্রাণ দিয়া ভালোবাসেন, সুকুমার কলাবৃত্তি দিয়া সৃষ্টি করেন, নিজেকে সম্পূর্ণরূপে বিলাইয়া দিয়া থাকেন নিঃশেষে প্রিয়জনের প্রীতির জন্য। আবার বিরাট বৈজ্ঞানিকের শক্তি ও দৃষ্টি দিয়া গ্রহ নক্ষত্র নিহারিকার সৃষ্টি করেন। এমনি এক বর্ষামুখর শ্রাবণ দিনে ধাতুরিয়া ইসমাইলপুর কাছারিতে আসিয়া হাজির। অনেকদিন পরে উহাকে দেখিয়া খুশি হইলাম। কি ব্যাপার ধাতুরিয়া, ভালো আছিস তো? যে ছোট পুঁটুলিটির মধ্যে তাহার সমস্ত জাগতিক সম্পত্তি বাঁধা, সেটা হাত হইতে নামাইয়া আমায় হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল, বাবুজি, নাচ দেখাতে এলাম। বড় কষ্টে পড়েছি, আজ 1 মাস কেউ নাচ দেখেনি। ভাবলাম কাছারিতে বাবুজির কাছে যাই, সেখানে গেলে তাঁরা ঠিক দেখবেন। আরো ভালো ভালো নাচ শিখেছি বাবুজি। ধাতুরিয়া যেন আরো রোগা হইয়া গিয়াছে, উহাকে দেখিয়া কষ্ট হইল। কিছু খাবি ধাতুরিয়া? ধাতুরিয়া সলজ্জভাবে ঘাড় নাড়িয়া জানাইল সে খাইবে। আমার ঠাকুরকে ডাকিয়া ধাতুরিয়াকে কিছু খাবার দিতে বলিলাম।
তখন ভাত ছিল না। ঠাকুর দুধ ও চিঁড়া আনিয়া দিল। ধাতুরিয়ার খাওয়া দেখিয়া মনে হইল সে অন্তত 2-3 দিন খাইতে পায় নাই। সন্ধ্যার পূর্বে ধাতুরিয়া নাচ দেখাইল। কাছারির প্রাঙ্গণে সেই বন্য অঞ্চলের অনেক লোক জড়ো হইয়াছিল ধাতুরিয়ার নাচ গান দেখিবার জন্য। আগের চেয়েও ধাতুরিয়ার নাচে অনেক উন্নতি করিয়াছে। ধাতুরিয়ার মধ্যে যথার্থ শিল্পীর দরদ ও সাধনা আছে। আমি নিজে কিছু দিলাম, কাছারির লোক চাঁদা করিয়া কিছু দিল। ইহাতে তাহার কতদিনই বা চলিবে। ধাতুরিয়া পরদিন সকালে আমার নিকট বিদায় লইতে আসিল। বাবুজি, কবে কলকাতা যাবেন? কেন বলতো? আমায় কলকাতা নিয়ে যাবেন বাবুজি, সেই যে আপনাকে বলেছিলাম। তুমি এখন কোথায় যাবে ধাতুরিয়া? খেয়ে তবে যেও। না বাবুজি, ঝল্লুটলাতে একজন ভূঁইহার বাভনের বাড়ি, তার মেয়ের বিয়ে হবে, সেখানে হয়তো নাচ দেখতে পারে, সেই চেষ্টাতে যাচ্ছি। এখান থেকে 8 ক্রোশ রাস্তা, এখন রওনা হলে বিকেল নাগাদ পৌঁছব। ধাতুরিয়াকে ছাড়িয়া দিতে মন সরে না। বলিলাম, কাছারিতে যদি কিছু জমি দিই তবে এখানে থাকতে পারবে? চাষবাস করো, থাকো না কেন? মটুকনাথ পণ্ডিতেরও দেখিলাম খুব ভালো লাগিয়াছে ধাতুরিয়াকে। তাহার ইচ্ছা ধাতুরিয়াকে সে টোলের ছাত্র করিয়া দেয়। বলিল, বলুন না ওকে বাবুজি, 2 বছরের মধ্যে মুগ্ধবোধ শেষ করিয়ে দেব, ও থাকুক এখানে। জমি দেওয়ার কথায় ধাতুরিয়া বলিল, বাবুজি, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনার বড় দয়া, কিন্তু চাষ কাজ কি আমায় দিয়ে হবে? ওদিকে আমার মন নেই যে। নাচ দেখাতে পেলে আমার মনটা ভারী খুশি থাকে, আর কিছু তেমন ভালো লাগে না। বেশ, মাঝে মাঝে নাচ দেখাবে। চাষ করতে তো জমির সঙ্গে তোমায় কেউ শেকল দিয়ে বেঁধে রাখবে না। ধাতুরিয়া খুব খুশি হইল। বলিল, আপনি যা বলবেন আমি তা শুনব। আপনাকে বড় ভালো লাগে বাবুজি। আমি ঝল্লুটলা থেকে ঘুরে আসি, আপনার এখানেই আসব। মটুকনাথ পণ্ডিত বলিল, আর সেই সময় তোমাকে টোলেও ঢুকিয়ে নেব। তুমি না হয় রাত্রে এসে পড়ো আমার কাছে। মূর্খ থাকা কিছু নয়, কিছু ব্যাকরণ, কিছু কাব্য লব্জ রাখা দরকার। ধাতুরিয়া তাহার পর বসিয়া বসিয়া নৃত্যশিল্পের বিষয়ে নানা কথা কি সব বলিল। আমি তত বুঝিলাম না। পূর্ণিয়ার হো হো নাচের ভঙ্গির সঙ্গে ধরমপুর অঞ্চলের ওই শ্রেণীর নাচের কি তফাৎ, সে নিজে নূতন কি একটা হাতের মুদ্রা প্রবর্তন করিয়াছে, এই সব ধরনের কথা। বাবুজি, আপনি বালিয়া জেলায় ছট পরবের সময় মেয়েদের নাচ দেখেছেন? ওদের সঙ্গে ছক্করবাজি নাচের বেশ মিল থাকে একটা জায়গায়। আপনাদের দেশে নাচ কেমন হয়? আমি তাহাকে গত বৎসর ফসলের মেলায় দৃষ্ট ননিচোর নাটুয়ার নাচের কথা বলিলাম। ধাতুরিয়া হাসিয়া বলিল, ও কিছু না বাবুজি, ও মুঙ্গেরের গেঁয়ো নাচ, দাঙ্গতাদের খুশি করবার নাচ। ওর মধ্যে খাঁটি জিনিস কিছু নেই, ও তো সোজা। বলিলাম, তুমি জানো, নেচে দেখাও তো। ধাতুরিয়া দেখিলাম নিজের শাস্ত্রে বেশ অভিজ্ঞ। ননিচোর নাটুয়ার নাচ সত্যিই চমৎকার নাচিল। সেই খুঁতখুঁত করিয়া ছেলে মানুষের মতো কান্না, সেই চোরা ননি বিতরণ করিবার ভঙ্গি, সেই সব তাহাকে আরো মানাইল এই জন্যে যে সে সত্যিই বালক। ধাতুরিয়া বিদায় লইয়া চলিয়া গেল। যাইবার সময় বলিল, এত মেহেরবানি যখন করলেন বাবুজি, একবার কলকাতায় কেন নিয়ে চলুন না, ওখানে নাচের আদর আছে। এই ধাতুরিয়ার সহিত আমার শেষ দেখা। মাস 2 পরে শোনা গেল বিএনডব্লিউ রেল লাইনের কাটারিয়া স্টেশনের অদূরে লাইনের উপর একটি বালকের মৃতদেহ পাওয়া যায়। নাটুয়া বালক ধাতুরিয়ার মৃতদেহ বলিয়া সকলে চিনিয়াছে। ইহা আত্মহত্যা কি দুর্ঘটনা তাহা বলিতে পারিব না। আত্মহত্যা হইলে কি দুঃখেই বা সে আত্মহত্যা করিল। সেই বন্য অঞ্চলে 2 বছর কাটাইবার সময় যতগুলি নরনারীর সংস্পর্শে আসিয়াছিলাম, তার মধ্যে ধাতুরিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তাহার মধ্যে যে একটি নির্লোভ, সদা চঞ্চল, সদা আনন্দ, অবৈষয়িক, খাঁটি শিল্পী মনের সাক্ষাৎ পাইয়াছিলাম, শুধু সে বন্য দেশ কেন, সভ্য অঞ্চলের মানুষের মধ্যেও তা সুলভ নয়। আরো 3 বৎসর কাটিয়া গেল। নাড়াবৈহার ও লবটুলিয়ার সমুদয় জঙ্গলমহাল বন্দোবস্ত হইয়া গিয়াছে। এখন আর কোথাও পূর্বের মতো বন নাই।
প্রকৃতি কত বৎসর ধরিয়া নির্জনে নিভৃতে যে কুঞ্জ রচনা করিয়া রাখিয়াছিল, কত কেঁও ঝাঁকার নিভৃত লতাবিতান, কত স্বপ্নভূমি জন্মজুরেরা নির্মম হাতে সব কাটিয়া উড়াইয়া দিল। যাহা গড়িয়া উঠিয়াছিল 50 বৎসরে, তাহা গেল একদিনে। এখন কোথাও আর সেই রহস্যময় দূর বিসর্পী প্রান্তর নাই। জ্যোৎস্না আলোকিত রাত্রিতে যেখানে মায়াপরীরা নামিত, মহিষের দেবতা দয়ালু টাঁড়বারও হাত তুলিয়া দাঁড়াইয়া বন্য মহিষ দলকে ধ্বংস হইতে রক্ষা করিত। নাড়াবৈহার নাম ঘুচিয়া গিয়াছে। লবটুলিয়া এখন একটি বস্তি মাত্র। যেদিকে চোখ যায় শুধু চালে চালে লাগানো অপকৃষ্ট খোলার ঘর, কোথাও বা কাশের ঘর, ঘন ঘিঞ্জি বসতি, টোলায় টোলায় ভাগ করা, ফাঁকা জায়গায় শুধুই ফসলের ক্ষেত। এতটুকু ক্ষেতের চারিদিকে ফণি মনসার বেড়া। ধরণীর মুক্তরূপ ইহারা কাটিয়া টুকরা টুকরা করিয়া নষ্ট করিয়া দিয়াছে। আছে কেবল একটি স্থান, সরস্বতী কুণ্ডীর তীরবর্তী বনভূমি। চাকুরির খাতিরে মনিবের স্বার্থ রক্ষার জন্য সব জমিতেই প্রজাবিলি করিয়াছি বটে, কিন্তু যুগল প্রসাদের হাতে সাজানো সরস্বতী তীরের অপূর্ব বনকুঞ্জ কিছুতেই প্রাণ ধরিয়া বন্দোবস্ত করিতে পারি নাই। কতবার দলে দলে প্রজারা আসিয়াছে সরস্বতী কুণ্ডীর পাড়ের জমি লইতে, বর্ধিত হারে সেলামি ও খাজনা দিতেও চাহিয়াছে, কারণ একে ওই জমি খুব উর্বরা, তাহার উপর নিকটে জল থাকায় মকাই প্রভৃতি ভালো জন্মাইবে। কিন্তু আমি রাজি হই নাই। তবে কতদিন আর রাখিতে পারিব? সদর আপিস হইতে মাঝে মাঝে চিঠি আসিতেছে, সরস্বতী কুণ্ডীর জমি আমি কেন বিলি করিতে বিলম্ব করিতেছি। নানা ওজোর আপত্তি তুলিয়া এখনো পর্যন্ত রাখিয়াছি বটে, কিন্তু বেশি দিন পারিব না। মানুষের লোভ বড় বেশি। 2টি ভুট্টার ছড়া আর চীনা ঘাসের 1 কাঠা দানার জন্য প্রকৃতির অমন স্বপ্নকুঞ্জ ধ্বংস করিতে তাহাদের কিছুমাত্র বাধিবে না জানি। বিশেষ করিয়া এখানকার মানুষে গাছপালার সৌন্দর্য বোঝে না। রম্য ভূমিস্ত্রীর মহিমা দেখিবার চোখ নাই। তাহারা জানে পশুর মতো পেটে খাইয়া জীবনযাপন করিতে। অন্য দেশ হইলে আইন করিয়া এমন সব স্থান সৌন্দর্য পিপাসু প্রকৃতি রসিক নরনারীর জন্য সুরক্ষিত করিয়া রাখিত। যেমন আছে ক্যালিফোর্নিয়ার জোসেমাই ন্যাশনাল পার্ক, দক্ষিণ আফ্রিকায় আছে ক্রুগার ন্যাশনাল পার্ক, বেলজিয়ান কঙ্গোতে আছে পার্ক ন্যাশনাল আলবার্ট। আমার জমিদাররা ও ল্যান্ডস্কেপ বুঝিবে না, বুঝিবে সেলামির টাকা, খাজনার টাকা, আদায় ঈর্ষাল, হস্তবুদ। এই জন্মান্ধ মানুষের দেশে একজন যুগল প্রসাদ কি করিয়া জন্মিয়াছিল জানি না। শুধু তাহারই মুখের দিকে চাহিয়া আজও সরস্বতী হ্রদের তীরবর্তী বনানী অক্ষুণ্ণ রাখিয়াছি। কিন্তু কতদিন রাখিতে পারিব? যাক, আমারও কাজ শেষ হইয়া আসিল বলিয়া প্রায় 3 বছর বাংলাদেশে যাই নাই। মাঝে মাঝে বাংলাদেশের জন্য মন বড় উতলা হয়। সারা বাংলাদেশ আমার গৃহ। তরুণী কল্যাণী বধূ সেখানে আপন হাতে সন্ধ্যা প্রদীপ দেখায়। এখানকার এমন লক্ষ্মী ছাড়া উদাস ধুধু প্রান্তর ও ঘন বনানী নয়, যেখানে নারীর হাতের স্পর্শ নাই। কি হইতে যেন মনে অকারণ আনন্দের বাণ ডাকিল তাহা জানি না। জ্যোৎস্না রাত্রি, তখনই ঘোড়ায় জিন কষিয়া সরস্বতী কুণ্ডীর দিকে রওনা হইলাম। কারণ তখন নাড়া ও লবটুলিয়া বৈহারের বনরাজি শেষ হইয়া আসিয়াছে। যাহা কিছু অরণ্য শোভা ও নির্জনতা আছে তখনও সরস্বতীর তীরেই। আমি মনে মনে বেশ বুঝিলাম, এই আনন্দকে উপভোগ করিবার একমাত্র পটভূমি হইতেছে সরস্বতী হ্রদের তীরবর্তী বনানী। ওই সরস্বতীর জল জ্যোৎস্না আলোকে চিকচিক করিতেছে। চিকচিক করিতেছে কি শুধু, ঢেউয়ে ঢেউয়ে জ্যোৎস্না ভাঙিয়া পড়িতেছে। নির্জন স্তব্ধ বনানী হ্রদের জলের 3 দিকে বেষ্টন করিয়া, বন্য লাল হাঁসের কাকুলি, বন্য শেফালি পুষ্পের সৌরভ। কারণ যদিও জ্যৈষ্ঠ মাস, শেফালি ফুল এখানে 12 মাস ফোটে। কতক্ষণ হ্রদের তীরে এদিকে ওদিকে ইচ্ছে মতো ঘোড়া চালাইয়া বেড়াইলাম। হ্রদের জলে পদ্ম ফুটিয়াছে, তীরের দিকে ওয়াটারক্রফট ও যুগল প্রসাদের আনিত স্পাইডার লিলির ঝাড় বাঁধিয়াছে। দেশে চলিয়াছি কতকাল পরে। এ নির্জন অরণ্যবাস হইতে মুক্তি পাইব,
সেখানে বাঙালি মেয়ের হাতে রান্না খাদ্য খাইয়া বাঁচিব, কলিকাতায় একাধ দিন থিয়েটার বায়োস্কোপ দেখিব, বন্ধু বান্ধবের সঙ্গে কতকাল পরে আবার দেখা হইবে। এইবার ধীরে ধীরে সে অনুভূত আনন্দের বন্যা আমার মনের কুল ভাসাইয়া দোলা দিতে লাগিল। যোগাযোগ হইয়াছিল বোধহয় অদ্ভুত। এতদিন পরে দেশে প্রত্যাবর্তন, সরস্বতী হ্রদের জ্যোৎস্নালোকিত বাড়িরাশি ও বনফুলের শোভা, বন্য শেফালির জ্যোৎস্না মাখানো সুবাস, শান্ত স্তব্ধতা, ভালো ঘোড়ার চমৎকার কোনাকুনি ক্যান্টার চাল, হুহু হাওয়া, সব মিলিয়া স্বপ্ন, স্বপ্ন, আনন্দের ঘন নেশা। আমি যেন যৌবনোন্মত্ত তরুণ দেবতা, বাধা বন্ধনহীন, মুক্ত গতিতে সময়ের সীমা পার হইয়া চলিয়াছি। এই চলাই যেন আমার অদৃষ্টের জন্মলিপি, আমার সৌভাগ্য, আমার প্রতি কোন সুপ্রসন্ন দেবতার আশীর্বাদ। হয়তো আর ফিরিব না, দেশে ফিরিয়া মরিয়াও তো যাইতে পারি। বিদায় সরস্বতী কুণ্ডী, বিদায় তীর তরুসারি, বিদায় জ্যোৎস্নালোকিত মুক্ত বনানী। কলিকাতার কোলাহল মুখর রাজপথে দাঁড়াইয়া তোমার কথা মনে পড়িবে, বিস্তৃত জীবন দিনের বীণার অনতি স্পষ্ট ঝংকারের মতো। মনে পড়িবে যুগল প্রসাদের আনা গাছগুলির কথা, জলের ধারে স্পাইডার লিলি ও পদ্মের বন, তোমার বনের নিবিড় ডালপালার মধ্যে স্তব্ধ মধ্যাহ্নে ঘুঘুর ডাক, অস্তমেঘের ছায়ায় রাঙা ময়না কাঁটার গুঁড়ি ও ডাল, তোমার নীল জলে উপরকার নীল আকাশে উড়ন্ত শিল্লি ও লাল হাঁসের সারি, জলের ধারের নরম কাদার উপরে হরিণ শিশুর পদচিহ্ন, নির্জনতা, সুগভীর নির্জনতা। বিদায় সরস্বতী কুণ্ডী। ফিরিবার পথে দেখি সরস্বতী হ্রদের বন হইতে বাহির হইয়া মাইলখানেক দূরে একটা জায়গায় বন কাটিয়া একখানা ঘর বসাইয়া মানুষ বাস করিতেছে। এই জায়গাটার নাম হইয়াছে নয়া লবটুলিয়া, যেমন নিউ সাউথ ওয়েলস বা নিউ ইয়র্ক। নূতন গৃহস্থ পরিবার আসিয়া বনের ডালপালা কাটিয়া, নিকটে বড় বন নাই, সুতরাং সরস্বতীর তীরবর্তী বন হইতেই আমদানি নিশ্চয়। ঘাসের ছাওয়া তিন চারখানা নিচু নিচু খুপড়ি বাঁধিয়াছে, তারই নিচে এখনো পর্যন্ত ভিজা দাওয়ার উপর একটা নারিকেল কিংবা কড়ুয়া তেলের গলা ভাঙা বোতল, একটি উলঙ্গ হামাগুড়িরত কৃষ্ণকায় শিশু, কয়েকটি শিহরা গাছের সরু ডালে বোনা ঝুড়ি, একটি মোটা রূপার অনন্ত পরা যক্ষের মতো কালো আঁটোসাঁটো গড়নের বউ, খান কয়েক পিতলের লোটা ও থালা ও কয়েকখানা দা, খন্তা, কোদাল। ইহাই লইয়া ইহারা প্রায় সবাই সংসার করে। শুধু নিউ লবটুলিয়া কেন, ইসমাইলপুর ও নাড়া বৈহারের সর্বত্রই এই রূপ। কোথা হইতে উঠিয়া আসিয়াছে তাই ভাবি। ভদ্রাসন নাই, পৈতৃক ভিটা নাই, গ্রামের মায়া নাই, প্রতিবেশীর স্নেহ মমতা নাই। আজ ইসমাইলপুরের বনে, কাল মুঙ্গেরের দিয়ারা চরে, পরশু জয়ন্তী পাহাড়ের নিচে তরাই ভূমিতে, সর্বত্রই ইহাদের গতি, সর্বত্রই ইহাদের ঘর। পরিচিত কণ্ঠের আওয়াজ পাইয়া দেখি রাজু পাড়ে এই ধরনের একটি গৃহস্থ বাড়িতে বসিয়া ধর্মতত্ত্ব আলোচনা করিতেছি। উহাকে দেখিয়া ঘোড়া হইতে নামিলাম। আমায় সবাই মিলিয়া খাতির করিয়া বসাইল। রাজুকে জিজ্ঞাসা করিয়া জানিলাম সে এখানে কবিরাজি করিতে আসিয়াছিল। ভিজিট পাইয়াছে 4 কাঠা জব এবং নগদ 8 পয়সা। ইহাতেই সে মহা খুশি হইয়া ইহাদের সহিত আসর জমাইয়া দার্শনিক তত্ত্ব আলোচনা জুড়িয়া দিয়াছে। আমায় বলিল, বসুন, একটা কথার মীমাংসা করে দিন তো বাবুজি। আচ্ছা, পৃথিবীর কি শেষ আছে? আমি তো এদের বলছি বাবু, যেমন আকাশের শেষ নেই, পৃথিবীরও তেমনি শেষ নেই। কেমন, তাই না বাবুজি? বেড়াইতে আসিয়া এমন গুরুতর জটিল বৈজ্ঞানিক তত্ত্বের সম্মুখীন হইতে হইবে তাহা ভাবি নাই। রাজু পাড়ের দার্শনিক মন সর্বদাই জটিল তত্ত্ব লইয়া কারবার করে জানি, এবং ইহাও জানি যে ইহাদের সমাধানে সে সর্বদাই মৌলিক চিন্তার পরিচয় দিয়া আসিতেছে। যেমন রামধনু উইয়ের ঢিবি হইতে জন্মায়, নক্ষত্রদল জমের চর, মানুষ কি পরিমাণে বাড়িতেছে তাহাই সরজমিনে তদারক করিবার জন্য জম কর্তৃক উহারা প্রেরিত হয়, ইত্যাদি ইত্যাদি।
পৃথিবী তত্ত্ব যতটা আমার জানা আছে বুঝাইয়া বলিতে রাজু বলিল, কেন? সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। আচ্ছা, কোন সাগর থেকে সূর্য উঠছে আর কোন সাগরে নামছে এর কেউ নিরাকরণ করতে পেরেছে? রাজু সংস্কৃত পড়িয়াছে। নিরাকরণ কথাটা ব্যবহার করাতে গাঙ্গতা গৃহস্থ ও তাহার পরিবারবর্গ সপ্রশংস ও বিমুগ্ধ দৃষ্টিতে রাজুর দিকে চাহিয়া রহিল এবং সঙ্গে সঙ্গে ইহাও ভাবিল, ইংরেজি নবিশ বাঙালি বাবুকে কবিরাজ মশাই একেবারে কি অথই জলে টানিয়া লইয়া ফেলিয়াছে। বাঙালি বাবু এবার হাবুডুবু খাইয়া মরিল দেখিতেছি। বলিলাম, রাজু, তোমার চোখের ভুল। সূর্য কোথাও যায় না, এক জায়গায় স্থির আছে। রাজু আমার মুখের দিকে অবাক হইয়া রহিল। গাঙ্গতার দল হা হা করিয়া তাচ্ছিল্যের সুরে হাসিয়া উঠিল। হায় গ্যালিলিও, এই নাস্তিক বিচার মূঢ় পৃথিবীতেই তুমি কারারুদ্ধ হইয়াছিলে। বিস্ময়ের প্রথম রেশ কাটিয়া গেলে রাজু আমায় বলিল, সূরজ নারায়ণ পূর্বে উদয় পাহাড়ে উঠেন না বা পশ্চিম সমুদ্রে অস্ত যান না? বলিলাম, না। একথা ইংরেজি বইতে লিখেছে? হ্যাঁ। জ্ঞান মানুষকে সত্যই সাহসী করে। যে শান্ত নিরীহ রাজু পাঁড়ের মুখে কখনো উঁচু সুরে কথা শুনি নাই, সে সতেজে সদর্পে বলিল, ঝোটবাদ বাবুজি। উদয় পাহাড়ের যে গুহা থেকে সূরজনারায়ণ রোজ ওঠেন, সে গুহা একবার মুঙ্গেরের এক সাধু দেখে এসেছিলেন। অনেক দূর হেঁটে যেতে হয়। পূর্ব দিকের একেবারে সীমানায় সে পাহাড়। গুহার মুখে মস্ত পাথরের দরজা। ওর অভ্রের রথ থাকে সেই গুহার মধ্যে। যে সে কি দেখতে পায় হুজুর! বড় বড় সাধু মহান্ত দেখেন। ওই সাধু অভ্রের রথের একটা কুচি এনেছিলেন। এই এত বড় একটা চকচকে অভ্র আমার গুরু ভাই কামতা প্রসাদ সচক্ষে দেখেছেন। কথা শেষ করিয়া রাজু সগর্বে একবার সমবেত গাঙ্গতাদের মুখের দিকে চক্ষু ঘুরাইয়া ফিরাইয়া চাহিল। উদয় পর্বতের গুহা হইতে সূর্যের উত্থানের এত বড় অকাট্য ও চাক্ষুষ প্রমাণ উত্থাপিত করার পরে আমি সেদিন একেবারে নিশ্চুপ হইয়া গেলাম। শুনলেন প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত অরণ্য উপন্যাস আরণ্যক পঞ্চম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।